আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আজকে আমরা স্থির তড়িতের ওয়ান শট কমপ্লিট করব। তো প্রথমে আমরা এটার সিকিউ গুলো কমপ্লিট করব, মানে একদম ফার্স্ট টু লাস্ট, খুব অল্প সময়। তো চলো একে একে শুরু করা যাক। আমাদের প্রথম টাইপটা হচ্ছে চার্জের টাইপ। তো চার্জের টাইপে দেখো একটা কোশ্চেন দেওয়া, ঠিক আছে? তো কোশ্চেন হচ্ছে উদ্দীপক দেওয়া আর নিচে হচ্ছে কোশ্চেনটা দেওয়া। কোশ্চেন বলতেছে চাকতির চার্জ ঘনত্ব বের কর। তো চার্জ ঘনত্ব কিভাবে আমরা নির্ণয় করি? চার্জ ঘনত্ব আমি উদ্দীপকটা পড়লাম না, তোমরা নিজ দায়িত্বে পড়বা উদ্দীপকটা। চার্জ ঘনত্ব সিগমা সমান কি? ঘনত্ব মানে কি? একক আয়তন বা একক ক্ষেত্রফলে কোনো একটা বস্তুর পরিমাণকে বোঝাচ্ছে, তাই তো? সো এইখানে চার্জ ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব যেটা বলতে বোঝায় যে টোটাল চার্জ ডিভাইডেড বাই হচ্ছে টোটাল এরিয়া, মানে একক এরিয়াতে বা একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ অবস্থান করতেছে। তো টোটাল চার্জের পরিমাণটা কত? এই যে এইখানে টোটাল চার্জের পরিমাণটা দেখো দেওয়া আছে পজিটিভ আধান, এটা অন্য কোনো কারণে দেওয়া, ওইটা পরে আসতেছি। পজিটিভ আধান দেওয়া আছে 2.5 ন্যানো কুলম। সো 2.5 কে যদি করি তাহলে কি হয়? 2.5 ইন্টু 10⁻⁹ কুলম। আর এরিয়াটা কি? যেহেতু এটা একটা বৃত্তাকার চাকতি, মানে বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার হবে। আর কত দেওয়া? এই যে দেখো এখানে আর দেওয়া হচ্ছে কত? 4.8 সেন্টিমিটার। সো তুমি এখানে কি করবা? সেন্টিমিটারটা যখন লিখবা তখন 4.8 ইন্টু 10⁻² দ্বারা গুণ করবা। কেন করবা? সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য, হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা তুমি এখন করো, কত হয়? সম্পূর্ণটা যদি করি তাহলে হচ্ছে 2.5 ইন্টু পাই ইন্টু 8.8, তাহলে -9, সরি আমি +9 বসাই দিছি। এখানে হচ্ছে কত? 4.8 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। ওকে, 3.45 ইন্টু 10⁻⁷। চার্জ ঘনত্ব একক হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার। আচ্ছা, তার পরবর্তীতে আসি, এইটা আমাদের ডান। তাহলে এখানে লাগতেছে ইনফরমেশন দুইটা, আমি দুইটা ইনফরমেশন নিয়ে নিছি, পুরো উদ্দীপকটা পড়ি নাই। এবার আসো আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনটা বলতেছে ইলেকট্রনের চাকতির কেন্দ্রে কত বেগে আঘাত করবে। এর মানে এটা বুঝতে হলে আমাকে আগে উদ্দীপকটা পড়ে তারপরে আসতে হবে। সো উদ্দীপকে বলতেছে একটি চাকতির ব্যাসার্ধ দেওয়া, এটার চার্জের পরিমাণ দেওয়া, সমগ্রতল সমভাবে বণ্টিত, চার্জগুলো নির্দিষ্ট জায়গায় স্থির অবস্থায় আছে। তারপরে বলছে ধরা যাক তলটি অন্তরকের ন্যায় কাজ করে। এই কথাটা কেন বলছে? এই কথাটা বলছে এই জন্যই যে এই যে চাকতিটা ডিসচার্জ হওয়ার বা চার্জ হারানোর কোনো ওয়ে নাই। একটি ইলেকট্রন প্রাথমিক অবস্থায় 3 সেন্টিমিটার দূরে চাকতির অক্ষ বরাবর স্থির অবস্থায় রয়েছে, ইলেকট্রনটি মুক্ত হয়ে চাকতির দিকে আবর্তিত হলো। আচ্ছা, ঘটনাটা একটু চিত্রায়িত করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে যে এরকম, যেই হচ্ছে আমার চাকতি, ঠিক আছে? এই হচ্ছে আমার চাকতি। চাকতিটা একটু সুন্দরভাবে আঁকা যাক। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আচ্ছা, আর কি আঁকা যাবে? আচ্ছা, চাকতিটা এখান থেকে এখানে কানেক্টেড। দাঁড়াও, এই যে এখন ঠিক আছে। এই হচ্ছে চাকতি, হ্যাঁ, তোমরা একটু বুঝে নিও। এই পোর্শনটুকু মুছে দিই, মনে করি এই পোর্শনটুকু। আচ্ছা, এটা এমনই থাক, চাকতি যেমন আছে এমনই থাক। আমরা একটু সুন্দরভাবে আঁকা ট্রাই করি। তারপরে 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 হচ্ছে এই যে এই হচ্ছে সারফেস বরাবর আসতেছে, সারফেস বরাবর আসার পরে এই হচ্ছে নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে তার অক্ষ, ঠিক আছে? এটা একটা চাকতি, আমি আসলে 3D আঁকার ট্রাই করতেছিলাম। সো এটা হচ্ছে চাকতির যে এরিয়া, এই এরিয়ার যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আর এর মান দেওয়া, টোটালটাতে কি পরিমাণ চার্জ আছে চার্জের মান দেওয়া, এটা হচ্ছে অক্ষ। মনে করি এটার কেন্দ্র থেকে এত পরিমাণ নির্দিষ্ট একটা ডিস্টেন্স ডি, মনে করি এখান থেকে এটা তার কেন্দ্র থেকে এখানে নির্দিষ্ট একটা ডিস্টেন্স ডি। এই ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার মানে 3 ইন্টু 10⁻² মিটার। এত মিটার দূরে এইখানে একটা কি রাখা বলতেছে? অক্ষ বরাবর স্থির অবস্থায় একটা ইলেকট্রন রাখা। সো ইলেকট্রনের চার্জ কত হবে? ইলেকট্রনের চার্জ হবে 1.6 ইন্টু, অবশ্যই নেগেটিভ, ইন্টু 6 ইন্টু 10⁻⁹ কুলম। হ্যাঁ, আর চাকতিতে চার্জ কত ছিল? চাকতিতে চার্জের পরিমাণ ছিল কিউ ইজ ইকুয়াল টু
কত 2.5 ইন্টু 10⁻⁹ কুলম। এই হচ্ছে ঘটনা। এখন এটার দিকে একটা চার্জটা আসবে, সো চার্জটা কত বেগে আসবে, কত বেগে এসে আঘাত করবে। তাহলে আমাকে এখন বুঝতে হবে যে এই চাকতিটা আসলে ইলেকট্রনটাকে কত বলে নিজের দিকে টানতেছে। ঠিক আছে, কত বলে নিজের দিকে টানতেছে। সো বলটা হচ্ছে এফ, এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা এফ প্রাইম কেন দিছি পরে বলতেছি। কত বেগে টান মানে কত বলে টানতেছে, বল হচ্ছে ওইটার চার্জ ইনটু তড়িৎ ক্ষেত্র, চাকতিটা যতটুকু তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করতেছে ওইটার মান। আচ্ছা, সো এই কিউর মানটা কত, কিউর মান হচ্ছে চার্জের মান, তার চার্জের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹। এখন কেউ বলতে পারো এটা তো নেগেটিভ চার্জ ছিল, আমি কেন দিলাম না? নেগেটিভ পজিটিভ এখানে ফ্যাক্ট না, এখানে বলটা হচ্ছে ফ্যাক্ট। নেগেটিভ পজিটিভ আসবে কখন, এটা আকর্ষণ বিকর্ষণ বল বোঝার জন্য। আচ্ছা, ইনটু ই, ই মানে কি, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কিভাবে হিসাব করি, তড়িৎ ক্ষেত্র হচ্ছে তলমাত্রিক চার্জ ঘনত্ব ডিভাইডেড বাই 2 ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, সো তলমাত্রিক ঘনত্ব কত, তলমাত্রিক ঘনত্ব একটু আগে আমরা নির্ণয় করছি 3.45 ইন্টু 10⁻⁷, নিচে হচ্ছে 2 ইন্টু এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, আর যদি বলো একক কত, একক হচ্ছে কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে এপসাইলন নটের একক। আর উপরে ছিল সিগমা, মানে তলমাত্রিক ঘনত্বের একক কি ছিল, সি মানে কুলম পার মিটার স্কয়ার। সো মিটার স্কয়ার যদি বাদ দাও এটা উপরে যাবে, আর সি স্কয়ার, সি কে সি স্কয়ার দ্বারা ভাগ করলে পার কুলম থাকে, আর নিউটন উপরে গেলে এটা থাকে। তাহলে আলটিমেটলি কি আসতেছে, নিউটন পার কুলম, কার একক, আমার এই যে এতটুকুর একক, ইনটু কিউ, এটা যদি আবার একটা কিউ দ্বারা গুণ দাও, ঠিক আছে, সো আলটিমেটলি কি আসবে, আলটিমেটলি আসা পড়বে নিউটন। এর মানে কি, এটার একক নিউটন, ম্যাচ হয়েছে, মানে ইকুয়েশন ঠিক আছে। এটা এমনিই দেখাইলাম, এটা আমাদের দরকার নাই আসলে, এটা আমরা জানি যে এটা এফ মানে ওই পাশে লাস্টে এটাই হবে। সো এটার মানটা তুমি নির্ণয় করবা। আচ্ছা করলা, এখন আমারে বলো তো ইলেকট্রনটা এখানে ছিল, এটাকে চাকতিটার একটা তড়িৎ ক্ষেত্র ছিল, যেই তড়িৎ ক্ষেত্রের দরুন ইলেকট্রনটাকে এই পরিমাণ বলে সে আকর্ষণ করতেছে। ইলেকট্রনটা যে ভাসতেছে এটা নিচের দিকে একটা বল কাজ করবে না, অভিকর্ষ বল। সো অভিকর্ষ বলের জন্য তার দিকে কিন্তু আরো একটা বল কাজ করবে। সো এটা হচ্ছে এফ ডাবল প্রাইম, এটা হচ্ছে এম ইন্টু জি। এম কত, ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি ইন্টু জি এর মান হচ্ছে 9.8। এটার একটা মান পাবা আর এটার একটা মান পাবা, এই হচ্ছে টোটাল দুটার মান পাবা। ঠিক আছে, সো টোটাল দুটার মান কত এখন নির্ণয় করে ফেলি। আনসার ডিভাইডেড বাই, ও আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এবার এইটার জন্য লিখছি, এই জিনিসটা লিখিনি। ঠিক আছে, এটা লিখে দিই 1.6 ইন্টু 10⁻⁻19, নিচে হচ্ছে 2 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। হ্যাঁ, এটার মান আসতেছে 3.12 ইন্টু 10⁻⁻15 নিউটন। আর এটার মান কত হবে, এটার মান হচ্ছে 9.8 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31, 8.918 ইন্টু 10⁻⁻30 নিউটন। তাহলে টোটাল কত বল কাজ করতেছে, এই জন্যই আসলে প্রাইম আর ডাবল প্রাইম হিসাবে লিখতেছিলাম, ডিরেক্ট এফ লিখি নাই। তুমি চাইলে দুইটা একসাথেও লিখতে পারো, যে এফ ইজ ইকুয়াল টু কিউই প্লাস এমজি, আমি তোমাদের বোঝার জন্য আলাদা আলাদা লিখছি। ঠিক আছে, তো দুইটা যোগ করি, আনসার যোগ 3.12 ইন্টু 10⁻⁻15। যদিও এটা খুব একটা ফ্যাক্ট হবে না, হ্যাঁ আলটিমেটলি ওই মানটাই আসতেছে। আচ্ছা, তারপরে এটা লিখছি এজন্যই যাতে আমাদের কনফিউশন না থাকে, কারণ এইটার তুলনায় এটা অনেক 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 ক্ষুদ্র, যে এত ক্ষুদ্র যে এটার উপরে কোনো ইফেক্টই ফেলবে না। তুমি যদি কোনো কারণে এটা মিসও করতে তাতেও কিছু আসা যায় না, শুধু যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে বা কনসেপ্টে কোনো কনফিউশন না হয়, এজন্য জাস্ট এটা দিছি এত নিউটন। তাইলে এই ইলেকট্রনের উপরে ফোর্স এত নিউটন। এখন এখানে আরও একটা ঘটনা আছে, আর একটা ঘটনা কি, তুমি যেটা আরও টাফ করতে পারো। কেন পারো, এই যে যেই হিসাবে লিখছি যে এফ এর মানটা যেভাবে নির্ণয় করছি, আসলে এফ এর মানটা এভাবে নির্ণয় করা সরাসরি উচিত না। মানে তুমি যদি এক্সাক্ট করতে যাও, এক্সাক্ট কেন করার কথা বলতেছি আমি একটু ডিসক্রাইব করি, এটাই একটু ডিসক্রাইব করি, পরবর্তীতে আমরা রাখবো না।
এখানে একটা জিনিস দেখো, এই যে এফ ইজ ইকুয়াল টু এই যে কথাটা লিখি, এটা কখন লিখি জানো? এটা আসলে এই ক্ষেত্রে লেখাটা জায়েজ না বা উচিত না। হ্যাঁ, কারণ এই সিগমা সমান কি? সিগমা সমান হচ্ছে কিউ বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে? কিউ বাই পাই আর স্কোয়ার, নিচে ছিল ইফ আর 2 ইন্টু এপসাইলন নট। ওকে, 2, ঠিক আছে? তো আমরা সব কিছু ঠিক লিখছি তো? হ্যাঁ, সব কিছু ঠিক লিখছি। আচ্ছা, ই সমান নর্মালি আমরা কি লিখি? নর্মালি আমরা এফ সমান কি লিখতে পারি? 1/4 পাই এপসাইলন নট, উপরে লিখি হচ্ছে Q1, এরপরে লিখি Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটার একটা অংশ কিউকে যদি বাদ রাখো তাহলে এফ ইজ ইকুয়াল টু লেখা যায় কিউ ইন্টু, মানে একটা Q1 এর বাদ রাখছি, তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু এদিকে হচ্ছে আর স্কোয়ার ইন্টু দিলাম Q2। তাহলে এই পোর্শনটার জন্য আমরা লিখতে পারি Q1 ইন্টু ই, ঠিক আছে? এই যে এখানে যে আরটা ছিল, এই আরটা কি ছিল বলো তো? বেসিক্যালি এই আরটা ছিল এই কিউটা আর এই কিউটার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? এই আরটা ছিল এই কিউ আর এই কিউর মধ্যবর্তী দূরত্ব। এখন এইখান থেকে তুমি যখন আবার পরবর্তীতে সিগমা নির্ণয় করবা, ঠিক আছে, ই সমান আমরা কি লিখতেছিলাম, যে পরবর্তীতে আবার ই সমান লিখতেছিলাম সিগমা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট, এইটা লিখতেছিলাম, ঠিক আছে? সো এইটা লেখার যে রিজনটা ছিল, এইখানেও কিন্তু কি বলবো, ভুলটা কোথায়, মানে এই কনসেপ্টে যদি এটা ইউজ করি একটু ভুল হয়, যেটা আসলে তেমন পার্থক্য সৃষ্টি করে না, কিন্তু তোমাদের বোঝার জন্য বা যাতে কনফিউশন না থাকে এই জন্য বলতেছি। এভাবে যে হবে না, হবে। এই যে এটা যেরকম, যে দুইটা যদি যোগ না করে শুধু এইটা করে এসে পড়তাম তাও এটা আসতো, যোগ করছি তাও এটা আসতেছে। সো এইটা হচ্ছে অনেক ক্ষুদ্রমান, তো ইফেক্ট করে না। এটার বেলাতেও সেম, এইখানে কিউ দুইটা হচ্ছে এই কিউ আর এই কিউর মধ্যবর্তী দূরত্ব মিন করতেছে আর এই আর। আর এইখানে সিগমা নির্ণয় করার সময় যে আরটা ইউজ করছিলাম, এইটা ইউজ করছিলাম এই চাকতির উপর যে চার্জটা ছিল ওই চাকতির ব্যাসার্ধটা নির্ণয় করছিলাম। কিন্তু এইখানে আসলে ডিস্টেন্স, এই আরটা কার বসানো উচিত ছিল? এই চাকতির আধান আর এই আধান, এই তাদের মধ্যবর্তী দূরত্ব। এইটা আমি এটা করছি, করিনি। সো এই জায়গাটা আসলে কনসেপচুয়াল একটু ভুল, বাট এই ম্যাথের জন্য অতটা ইফেক্ট করবে না, ঠিক আছে? সো এটা আমরা আপাতত বাদ দেই, এটা আমরা আপাতত বাদ দিয়ে রাখি, এই কনসেপ্ট না থাকলেও চলতেছে। ওকে, তো তাহলে আগের জায়গায় আসি। তাহলে আমাদের এফ টোটাল কি পরিমাণ বল আছে এটা আমরা জানতে পারছি। তাহলে বল যেহেতু আছে তাহলে আমরা অবশ্যই তাহলে ত্বরণ জানতে পারবো। ত্বরণ কি হবে? এফ বাই এম। এফ কত যেটা আছে এটা ইন্টু 10 টু দি পাওয়ার -15। এম কত? এম হচ্ছে এই যে এটা ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31। এটা হচ্ছে আমার ত্বরণের মানটা হবে। ত্বরণ সমান কি? বল ডিভাইডেড বাই ভর। আচ্ছা, বল ডিভাইডেড বাই ভর 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31। ওকে, 3.42 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ। ত্বরণ পেয়ে গেছি। ত্বরণ যেহেতু পেয়ে গেছি তাহলে এখন দেখো, ত্বরণ পেয়ে গেছি, ত্বরণ পেয়ে গেলে এখন কি করব? এখন হচ্ছে ওকে বাদ দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের ত্বরণ। সো বেসিক্যালি এখানে ইলেকট্রনটা স্থির অবস্থায় ছিল, ইলেকট্রনটি মুক্ত হয়ে চাকতির দিকে আবর্তিত হলো। আচ্ছা, এবার একটু দেখি। তাহলে ইলেকট্রনের শেষ বেগ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? সো এখানে এসটা তোমরা মুছে কি লিখতে পারো? তোমরা চাইলে এসটা মুছে ডি লিখতে পারো, কারণ সে ডি ডিস্টেন্স থেকে আসবে। সো ভি সমান রুট ওভার ইউ স্কোয়ার। ইউ মানে কি? তার আদিবেগ। আদিবেগ কত ছিল? তার আদিবেগ 0 ছিল, তো 0 তো আমাকে লেখা লাগবে না। তাহলে 2 ইন্টু এর মান কত? 3.42 ইন্টু 10 টু দি পাওয়ার 15 ইন্টু ডি। ডি কত? এই যে ডি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এটা এখন বসায় দাও, এটা হচ্ছে তার ব্যাগ। এই ব্যাগেই তাহলে আঘাত করবে। তাহলে এটা হচ্ছে 15। তাহলে আনসার ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 রুট ওভার করি, তাহলে আসতেছে এত 1434273.31 মিটার পার সেকেন্ড। বা এটাকে কি করা যায়? এটাকে এইভাবে লেখা যায়, এত ইন্টু 10 টু দি পাওয়ার 6
মিটার পার সেকেন্ড। চাইলে এটাকে তুমি কিলোমিটার পার সেকেন্ডেও নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। কিলোমিটার পার সেকেন্ডে যখন এটা যখন বেশি হবে স্পিড, তখন আমরা কিলোমিটার পার সেকেন্ডে লিখতে পারবো। আচ্ছা, শেষ, এটা আমাদের শেষ। এখন আসো পরেরটা, এটা আমাদের চার্জার। বলছে কি দুটি ফাঁপা গোলকের পৃষ্ঠে চার্জ প্রদান করা হলো। এটাতে চার্জ দিছে ঋণাত্মক চার্জ, এটাতেও দিছে ঋণাত্মক চার্জ। এটার মানটা হচ্ছে 2.25 ন্যানোকুলম, এটার মানটা হচ্ছে -6 ন্যানোকুলম। ঠিক আছে, এটার ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার, এটার হচ্ছে 25 সেন্টিমিটার। তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। শেষ, আমার উদ্দীপক উল্লেখ করা শেষ। এবার আসি, গোলকদ্বয় সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। নিরপেক্ষ বিন্দু মানে কি? যে বিন্দুতে তার প্রাবল্য অথবা বল উভয়টাই সেম থাকবে। তো মনে করি এই যে এইটা হচ্ছে এ বিন্দু, এই যে বিন্দুটা এটা হচ্ছে আমার এ বিন্দু, আর এই যে বিন্দুটা এটা হচ্ছে আমার বি বিন্দু। ঠিক আছে, এবং এই দুইটা বিন্দুর মধ্যবর্তী একটা বিন্দু ছিল, এটা হচ্ছে আমার ও বিন্দু। এই বিন্দুটা হচ্ছে নিরপেক্ষ বিন্দু। তো ও বিন্দু, এ থেকে ও বিন্দুর দূরত্ব কত আমি জানি না, বি থেকেও দূরত্ব কত আমি জানি না। যে কোনো একদিক থেকে তুমি দূরত্ব নির্ণয় করলে পারবা। সো আমি ধরে নিলাম, আমি আমার সুবিধার মানে হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম যে এ থেকে ও বিন্দু পর্যন্ত যে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এক্স মিটার। ঠিক আছে, এক্স মিটার। তাহলে এখন আমাকে নির্ণয় করতে হবে এক্স এর মানটা কত। তাহলে একটু ভাইরা একটু তোমরা একটু বোঝার চেষ্টা করো, এ থেকে বি এর যে ডিস্টেন্সটা কত, 2 মিটার। এ থেকে ও এর ডিস্টেন্স কত, এক্স মিটার। তাহলে ও থেকে বি এর ডিস্টেন্স কত হবে? 2 থেকে এক্স বাদ দিলেই তো হয় 2 মাইনাস এক্স মিটার। ঠিক আছে, সো যেটা বললাম এটাই এখন লিখবো। মনে করি ও বিন্দুতে প্রাবল্য সেম থাকবে। ঠিক আছে, ও বিন্দুতে প্রাবল্য বলো বল বলো যেটা ইচ্ছেটা বলো সেম থাকবে। এও লিখছি কেন? এ বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর প্রাবল্য সমান সমান বিও দ্বারা বলছি কি বি বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর প্রাবল্য। উভয় বিন্দুতে প্রাবল্য সেম থাকলেই তো তার তড়িৎ ক্ষেত্র সেম থাকবে, আলটিমেটলি বলটা এখানে 0 নিরপেক্ষ হবে। আচ্ছা, তাহলে ই সমান কি লেখা যায়? 1/4 পাই এপসাইলন নট, কে ইচ্ছা হইলে দিলাম, ইচ্ছা হইলে দিলাম না। উপরে থাকতেছে কিউ, নিচে থাকতেছে আর স্কোয়ার। আর বলতে আমরা ডিস্টেন্স বুঝাই। সো এটা থেকে এটা ডিস্টেন্স কত, এর সাপেক্ষে এক্স স্কোয়ার সমান সমান, এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে ইন্টু, এটার জন্য দিছি হচ্ছে Q1 দেই, আর এটাতে দেই হচ্ছে Q2। এখানে Q2 পরিমাণ চার্জ ছিল। Q2 ডিস্টেন্সটা কত, এটার থেকে এটা ডিস্টেন্সটা কত একটু আগে বললাম না, টোটালটা 2 মিটার, এটা x মিটার। তাহলে এটা কি হবে? 2 মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এইটা আর এইটা সেম হইলে তুমি এইটা আর এটাকে উভয় পক্ষ থেকে এলিমিনেট করতে পারো। করলা, করার পর কি হবে? করার পর কি হবে? করার পর একটু দেখো, আমি এইটাকে 2 মাইনাস এক্স হোল স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো বাম দিকে, আর Q1টাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু Q2 বাই Q1। ঠিক আছে, সো 2 মাইনাস এক্স মানে কি লেখা যায়? এটাকে 2 মাইনাস এক্স হিসাবে লিখি -1, আর হোল স্কোয়ারটাকে যদি এদিকে নেই তাহলে থাকতেছে রুট ওভার Q2 বাই Q1। শেষ। এখন একটা কাজ করি, আমার আলটিমেট গোল হচ্ছে এক্স এর মানটা নির্ণয় করা, কারণ Q1 Q2 মান তো আমাদের জানা আছে, তুমি মান বসাই দিলেই বের হয়ে যাবে। সো 1টাকে এদিকে নিয়ে যাও, তাহলে 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার Q2 রুট ওভার Q1, এটা এই পাশে নিলে হচ্ছে 1। সো 2 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় কি রুট ওভার Q1, এটা হচ্ছে রুট ওভার Q2 প্লাস রুট ওভার Q1। আচ্ছা, বা এক্স ইজ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারো? জাস্ট উল্টায় দাও, এটাকে জাস্ট উল্টায় দিলে এই পাশটা উল্টায় যাবে। সো এটা যদি উল্টায় যায় রুট ওভার Q1 উপরে থাকবে, আর রুট ওভার Q2 প্লাস রুট ওভার Q1 থাকবে নিচে। সো পরবর্তীতে এই ডিটারে যদি উল্টাই দিছি, এক্স উপরে যাবে 2 নিচে আসবে, সো 2টাকে ওই পাশে পাঠিয়ে দিব। রুট ওভার Q1 প্লাস রুট ওভার Q2 ইন্টু 2। শেষ। মান বসাই দিবা, আনসার এসে পড়বে। মান বসাই দিবা, আনসার এসে পড়বে। তো
তো বলছে কি গোলক একটি পরিবাহী দ্বারা সংযুক্ত করা হলে গোলকদের চূড়ান্ত চার্জের পরিমাণ আছে, এটা তো গোলকদ্বয় সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। এখন এই যে এক্স এর যে মানটা আসবে এটাই হবে যে এই বিন্দু থেকে এত মিটার দূরত্বে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেছে, শেষ, এটাই লিখে দিবা। ঠিক আছে, আমি এখন একটু মানটা নির্ণয় করি। উপরে থাকতেছে √Q1, Q1 এর মান কত 2.25 ইন্টু, আচ্ছা সাইনটা কি ইফেক্টিভ, সাইনটাকে বসাইতে হবে প্লাস মাইনাস না লাগবে না, 10⁻⁻9 আর নিচে থাকতেছে √2.25 ইন্টু 10⁻⁻9 প্লাস √6 ইন্টু 10⁻⁻9। এরর আসলো কেন, কি ভুল করলাম, 2.25, আচ্ছা 0 লিখছি, 10 সব ঠিক আছে। 0.37 আমার x এর মান আসতেছে, x আসতেছে 0.37, দ্যাটস মিন এত মিটার বা x 37 সেন্টিমিটার, মানে এই বিন্দু থেকে 37 সেন্টিমিটার দূরে হচ্ছে নিরপেক্ষ বিন্দু পাবা। তাহলে বি হবে কি, ওই যে 2 - x এর মান বসাবা, তো তুমি একদিক থেকে লিখলেই হবে, দুই দিক থেকে লাগবে না। আচ্ছা এবার নেক্সটেরটায় আসি, গোলকদ্বয়ের একটি পরিবাহী, এখন আমরা ঘ নাম্বারটা করব। গোলকদ্বয় একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে গোলকদ্বয়ের চূড়ান্ত চার্জের পরিমাণ তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা এটাতে একটা কথা তোমাদেরকে একটু জানতে হবে, জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে যখন এই দুইটা গোলক যখন যুক্ত করবা তখন ঘটনাটা কি ঘটবে, তখন এইটার থেকে চার্জ এইটায় যাবে, অথবা এটার থেকে চার্জ এইটায় যাবে, অথবা চার্জ যাবেই না। ডিপেন্ড করবে কার উপরে, ডিপেন্ড করবে হচ্ছে তাদের বিভবের উপরে। ঠিক আছে, কে কি পরিমাণ চার্জ ধারণ করতেছে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কার বিভব কম কার বিভব বেশি। সবসময় উচ্চ বিভব থেকে সবসময় নিম্ন বিভবের দিকে চার্জ কি হবে, পরিবাহিত হবে। ঠিক আছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে তাহলে আমার বিভবটা কত। হ্যাঁ, প্রথমে আমাকে তাহলে বুঝতে হবে বিভবটা কত। তাহলে আমরা প্রত্যেকের আলাদা আলাদা বিভব নির্ণয় করব না, আমরা ধরি দুইটার বিভব যখন সেম হবে তখন তাদের ডিস্ট্রিবিউশন বা চার্জের এই আদান প্রদানটা শেষ হবে। তাহলে এখন একটা কাজ করি, তাহলে লিখি এইটার বিভব V1 ইজ ইকুয়াল টু এইটার বিভব V2 সেম। কারণ যখন সেম হবে বলছে কি তার দ্বারা সংযুক্ত করা হলে, সংযুক্ত করলে একটা থেকে একটাতে চার্জ যাবে যতক্ষণ পর্যন্ত তাদের বিভব সেম হয়। তাহলে চার্জ চূড়ান্ত চার্জের পরিমাণের তুলনামূলক, তাহলে ওই যে লাস্টে আমরা যখন চার্জ সেম হয়ে যাবে তখন দেখবো কার চার্জ কি পরিমাণ আছে। তাহলে V1 ইজ ইকুয়াল টু V2। এবার আসো V1 সমান কি লেখা যায়, Q1 বাই C1, আর এটাতে লেখা যায় Q2 বাই C2। ঠিক আছে, আচ্ছা এখন Q1 Q2 C1 C2, Q1 Q2 এর মান আমাদের জানা, তারপরে হচ্ছে C1 এর মান কি আমাদের জানা আছে, আচ্ছা C1 C2 এর মান আমাদের জানা নাই, C1 C2 এর মানটা একটু নির্ণয় করতে হবে, C1 C2 এর মানটা একটু নির্ণয় করতে হবে। এখন এই দুটো যেহেতু গোলক, গোলকের ধারকত্ব C সমান সমান কি লিখি, 4πε0 r। ঠিক আছে, 4πε0 r স্কয়ার, 4π r স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের প্রথম যে গোলকটা ছিল, প্রথম গোলকের আর এর মান কত, প্রথম গোলকের আর এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। আচ্ছা এইগুলাকে একটু লিখে রাখি, এটা বাদ, এটা একটু পরে আসতেছি, প্রথম গোলকটার আর এর মান হচ্ছে 15 সেন্টিমিটার সমান হচ্ছে 0.15 মিটার, আর টুর মান হচ্ছে 25 সেন্টিমিটার সমান 0.25 মিটার। তাদের পরাবৈদ্যুতিক মাধ্যম দেওয়া আছে না, পরাবৈদ্যুতিক মাধ্যম দেওয়া নাই। Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 2 পয়েন্ট। আচ্ছা শোনো, চার্জের জন্য কিন্তু প্রকৃতির উপরে ডিপেন্ড করবে না, কি পরিমাণ ভোল্টেজ হচ্ছে না হচ্ছে এটা কিন্তু প্রকৃতির উপরে এই মুহূর্তে ডিপেন্ড করবে না। ঠিক আছে, যদি দুইটার চার্জের প্রকৃতি ডিফারেন্ট হইতো তখন আমরা হিসাব করতাম, কারণ তখন টোটাল যে চার্জের পরিমাণটা ভিন্ন হইতো। ঠিক আছে, টোটাল চার্জের পরিমাণ ভিন্ন হয়ে যেত।
সো যেহেতু চার্জের পরিমাণ সেম, অতএব সব কিছু সেম থাকবে। 2.25 ইন্টু 10⁻⁹, আর এটা হচ্ছে Q2 হচ্ছে 6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। ওকে, তো এইখানে Q1 Q2 লেখাটা আসলে ঠিক উচিত হবে না, একটা কাজ করি প্রাইম আকারে লিখি। কেন প্রাইম আকারে লিখছি একটু বুঝাই বলি, যেটা একটু আগে বলতেছিলাম। দেখো, প্রথমে তার কাছে Q1 পরিমাণ চার্জ ছিল, ওর কাছে Q2 পরিমাণ চার্জ ছিল, তুমি একটা তার দ্বারা দুজনকে সংযুক্ত করলা। হ্যাঁ, আমরা তার দ্বারা সংযুক্ত করি, আগের এসব জিনিস আমরা মুছে ফেলি, এইসব জিনিস এখন লাগবে না। এখন যেটা আছে, এখন তারা তার দ্বারা কানেক্টেড, এই দুইটা তার দ্বারা কানেক্টেড। কানেকশন হওয়ার পরে কি হবে, এটার থেকে কিছু পরিমাণ চার্জ এটাই যাবে, অথবা এটার থেকে কিছু পরিমাণ চার্জ এটাই যাবে। কার কাছে চার্জ যাবে আমরা আদতে জানি না, আমরা শুধু জানি তার দ্বারা যখন তুমি সংযুক্ত করবা দুইটার বিভব সমান হবে, বিভব সমান হওয়া পর্যন্ত চার্জের আদান প্রদান চলতে থাকবে। এখন মনে করো তার সংযুক্ত করার পরে এটাতে এখন Q1 এর জায়গায় Q1 প্রাইম পরিমাণ চার্জ আছে, আর এটাতে Q2 এর জায়গায় Q2 প্রাইম পরিমাণ চার্জ আছে। কথা যেটা হচ্ছে, চার্জের সংরক্ষণশীলতা নীতি অনুসারে Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম হবে। ঠিক আছে, Q2 প্রাইম হবে মানে কি, মানে আগে চার্জের নিট পরিমাণ আর পরবর্তীতে চার্জের নিট পরিমাণ, মানে সংযুক্ত করার পর তো এখন এটাতে Q2 প্রাইম পরিমাণ আছে আর এটাতে Q1 প্রাইম আছে, তাহলে এই দুইটার যোগ করলে যা পাবা আগের দুইটার যোগফলেও তাই পাবা। সো আগে টোটাল যোগফলটা কত ছিল, Q1 প্লাস Q2 সমান ধরে নিলাম Q পরিমাণ আছে, আর এখন Q1 প্রাইম Q2 প্রাইম আছে। তাহলে একটা কাজ করি, তাহলে আমি এটাকে লিখতে পারি Q1 প্রাইম ইজ ইকুয়াল টু Q2 প্রাইম। বুঝতে পারছো? এখন তাইলে আমি টোটাল চার্জ থেকে Q1 বাদ দিলে Q2 পাই ফেলবো, অথবা টোটাল চার্জ থেকে Q2 বাদ দিলে Q1 পাবো, তুমি যে কোনো একটা আগে নির্ণয় করবা। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা Q2 প্রাইম ছিল, তো এটাকে আমরা Q এই আকারে লিখতে পারি চাইলে। আচ্ছা, এটা পরে আসতেছি, আমরা এখন এটার কাজটা শেষ করি। আমরা কি করতে পারি, ওকে, আমরা এইখানে আমরা ছোটবেলায় যোজন বিয়োজন শিখছিলাম না? তো যোজন বিয়োজনের এক্সাক্ট যে কাজটা ছিল, যোজন করলে কি হতো, শুধুমাত্র যদি যোজন করতে যাই, আচ্ছা যোজন এখন করব না, আগে লিখি Q1 প্রাইম ডিভাইডেড বাই Q2 প্রাইম ইজ ইকুয়াল টু C1 ডিভাইডেড বাই C2। Q2 কে এদিকে নিয়ে আসছি, এখন আমি এটাকে যোজন করব, শুধুমাত্র যোজন করলে কি হবে, Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ডিভাইডেড বাই Q2 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 ডিভাইডেড বাই C2। ঠিক আছে, এতটুকু করলাম। এখন Q1 আর Q2 যদি করি তাহলে কি হয়, এই দুইটা যোগ করলে টোটাল পরিমাণটা দাঁড়াচ্ছে কি, এই দুইটার আগের টোটাল পরিমাণের সমান। সো শুধুমাত্র Q, তাহলে উপরে শুধুমাত্র Q থাক ডিভাইডেড বাই নিচে Q2 প্রাইম থাক। আচ্ছা, আর এদিকে যা আছে তাই। সো এখন C1 C2 মান আমাদেরকে জানতে হবে, যাই না সরাসরি এটা আমাদেরকে বসাই দিতে হবে। C1 এর মান কত হবে, আমরা জানি C সমান 4 পাই এপসাইলন নট KR। ঠিক আছে, তাহলে C সমান হবে 4 পাই এপসাইলন নট, K তো দেওয়া লাগবে না যেহেতু এখানে K উল্লেখ নাই, ধরে নিব K সমান 1। সো এটার জন্য হচ্ছে এপসাইলন নট R1 প্লাস 4 পাই এপসাইলন নট R2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট R2। শেষ। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছিলাম, এটা আমার আলটিমেটলি লাগতেছে না, এটাকে একটু সাইডে রাখি। সাইডে থাক, Q বাই Q2 প্রাইম। ওকে, এইখানে দেখো তো 4 পাই এপসাইলন নট কমন যায় না, তুমি যদি কমন নাও আলটিমেটলি এটার থেকে কমন নিলে উপরে থাকবে 4 পাই এপসাইলন নট, নিচেও থাকবে 4 পাই এপসাইলন নট, উপর নিচ এলিমিনেট হয়ে যাবে, তাহলে থাকতেছে R1 প্লাস R2 ডিভাইডেড বাই R2। আচ্ছা, এখন তাহলে R1 R2 এর মান বসায় দাও। R1 এর মান কত ছিল, R1 এর মান ছিল 15 সেন্টিমিটার বা 0.15 মিটার, প্লাস R2 এর মান হচ্ছে কত, 0.25 মিটার ডিভাইডেড বাই 0.25 মিটার। এই দুটো যোগ করলে কত হয়, 15 আর 25 যোগ করলে হয় 0.4, তাহলে 0.4 ডিভাইডেড বাই 0.25, মানে এখানে কত থাকতেছে, এখানে উপরে থাকতেছে 8, নিচে থাকতেছে 5।
ঠিক আছে, 8কে 5 দ্বারা ভাগ করলে কত হয় 1.6। তাহলে কিউ ডিভাইডেড বাই কিউ টু প্রাইম সমান সমান হচ্ছে 1.6, বা শুধুমাত্র কিউ সমান কি দাঁড়াচ্ছে 1.6 ইন্টু কিউ টু প্রাইম। ঠিক আছে, এটা আমি এক লাইনে করে তারপর এদিকে এসে পড়ছি। আচ্ছা, আমাকে কিন্তু আলটিমেটলি কিউ ওয়ান প্রাইম আর কিউ টু প্রাইমের মানটা নির্ণয় করতে হবে। ওকে, এটা একটু মুছি। এখন দেখো এখান থেকে স্টার্ট করি। কিউ সমান কি ছিল? কিউ সমান ছিল কিউ ওয়ান প্রাইম প্লাস কিউ টু প্রাইম, কিউ ওয়ান প্রাইম প্লাস কিউ টু প্রাইম সমান সমান 1.6 কিউ টু প্রাইম। কিউ টুকে এই পাশে নিয়ে যাও, কিউ ওয়ান সমান সমান 1.6 কিউ টু প্রাইম মাইনাস সমান সমান কি থাকে 1 থেকে 1 গেলে থাকে 0.6 কিউ টু প্রাইম। তাহলে কিউ ওয়ানের মানও পেয়ে গেছি, কিউ টুর মানও পেয়ে গেছি। আমাকে বলছি চার্জের পরিমাণের তুলনামূলক বিশ্লেষণ করো। ঠিক আছে, তুলনামূলক বিশ্লেষণ করো, কার তুলনায় কে কতটুকু বেশি কে কতটুকু কম। তাহলে বুঝতেই পারতেছো যে কিউ টুর তুলনায় কিউ ওয়ান হচ্ছে কম হয়ে যাচ্ছে। মানে কি, মানে তুমি যখন এইখানে যখন কিউ টু প্রাইম পরিমাণ চার্জ থাকবে আর এখানে যখন কিউ ওয়ান প্রাইম চার্জ থাকবে, এটার মানটা হচ্ছে কত 0.6 কিউ টু প্রাইম। দ্যাটস মিন এটাতে কম থাকবে, এটাতে বেশি থাকবে। সো এটাতে কম থাকার অর্থ কি, এটার তুলনায় এটাতে কম থাকবে। আচ্ছা, এখন বেশি আছে কার? এখনও কিন্তু ওরও কিন্তু আলটিমেটলি বেশিই আছে আর ওর কিন্তু কমই আছে। ঠিক আছে, সো চার্জ কার দিক থেকে কোন দিক থেকে কোন দিকে যাবে এটা আমাদেরকে বলতে হবে নাকি। তুলনামূলক তো তুমি রেশিও দেখাই দিলেও পারো, তাহলে আমার কিউ ওয়ান আমি রেশিওটা জাস্ট দেখাই দিই। এটা কিন্তু আগের পেজের, এটা আমার এই পেজের কাজ না। তাহলে কিউ ওয়ান প্রাইম ইজ টু কিউ টু প্রাইম ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কত ছিল, কিউ ওয়ানকে আমি লিখছিলাম কিউ টু 0.6, তাহলে 0.6 ইজ টু 1, বা এটাকে আর লিখলে লেখা যায় 6 ইজ টু 10। চার্জের অনুপাতটা হচ্ছে এরকম। শেষ। এটা আমার আগের পোর্শন ছিল। ঠিক আছে, এই যে আগের যে পোর্শনটুকু ছিল এটা ওই পোর্শন ছিল, এটা জাস্ট আমি রাখছি। তাহলে আমার এটাও শেষ। নেক্সট আসি কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্র একদম ইজি, এটার কি বলবো। সো এখানে হচ্ছে কি কুলম্বের সূত্রর শিক্ষক টেবিলের উপরে এ বিন্দুতে দুটি সমানের আধান স্থাপন করে এ বি এর উপর তলে বিন্দুতে 2 কেজি ভর একটি বস্তুকে শূন্যে ভাসিয়ে রাখতে সক্ষম হয় শিক্ষার্থী থাকার জানতে চায়। আচ্ছা, সি বিন্দুতে ক্রিয়াশীল তড়িৎ বিভবের মান নির্ণয় করো। সি বিন্দুতে তড়িৎ বিভবের মান, এখানে বিভবের মান নির্ণয় করব। আচ্ছা, প্রথম কথা, বিভব যেহেতু নির্ণয় করব তাহলে বিভবটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি যখন হবে তুমি সরাসরি হিসাব নিকাশ করতে পারবে, মানে যোগ বিয়োগ সরাসরি করতে পারবা। এই কোণ কত আছে না আছে তোমাকে নির্ণয় করতে হবে না। দ্বিতীয় কথা, যেহেতু তুমি সরাসরি হিসাব করবা, ও পজিটিভ নাকি নেগেটিভ এটা কিন্তু তোমাকে বিবেচনায় আনতে হবে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের বেলায় আনতে হয় না, কারণ এটা আমরা দিক দ্বারা বুঝাচ্ছি, কিন্তু বিভবের বেলায় এটা আনতে হয়। আচ্ছা, তাহলে আসো সি বিন্দুতে ক্রিয়াশীল তড়িৎ বিভবের মান। তাহলে এ বিন্দুর জন্য একবার বিভব নির্ণয় করবা, বি বিন্দুর জন্য একবার বিভব নির্ণয় করবা। তাহলে ভি এ মানে এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব সমান 1/4 পাই এপসাইলন নট। কে এর মান দেওয়া লাগবে না, যেহেতু কে এর মান নাই, আমরা বুঝে নেব কে ইজ ইকুয়াল টু 1 ইন্টু উপরে থাকবে হচ্ছে কিউর মান হচ্ছে 1.67 ডিভাইডেড বাই হচ্ছে তাদের দূরত্ব এ থেকে সি এর দূরত্ব, কত? এসি সমান 2 মিটার বসায় দাও, যা আসবে তাই। ভিবি মানে বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব কত, সেম প্রসেস 1.67। আচ্ছা, দুইটার মান সেম আসবে, মানটা কত 9 × 10⁹ ইন্টু 1.67 ডিভাইডেড বাই 2, 7.6
515 ইন্টু 10⁹9। তাহলে এই বিন্দুতে বিভব ভি সমান সমান এই দুইটা সরাসরি যোগ করবা। সো এই দুইটা সরাসরি যোগ করলে কত হয়? 1.503 ইন্টু 10⁻10 ভোল্ট। ঠিক আছে, ভোল্টও দিতে পারো, তারপরে হচ্ছে ভোল্ট না দিয়ে তুমি যদি চাও তুমি চাইলে জুল পার মিটার দিতে পারো, অথবা তুমি যদি চাও তুমি আরও কি ইউজ করতে পারো, ভোল্ট দেওয়াই ভালো, সবচেয়ে ভালো ইজি হচ্ছে ভোল্ট এককে দিয়ে দাও, যে তোমার বিভব নির্ণয় করতে বলছে। আচ্ছা, রুষার প্রশ্নের জবাবে শিক্ষক উত্তর কি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এইটা এখন করব। রুষা কি বলছে একটু দেখি। বলা হচ্ছে সি বিন্দুতে 2 কেজি ভরের একটি বস্তুকে শূন্যে ভাসিয়ে রাখতে সক্ষম হয়। আচ্ছা, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুতে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 2 কেজি। তাহলে 2 কেজি ভরের বস্তুর উপর অভিকর্ষজ বল কত হবে? 2 কেজি ভরের বস্তুর উপর অভিকর্ষজ বল W = mg = 2 × 9.8 = 19.6 নিউটন। অভিকর্ষজ বল হচ্ছে 19.6 নিউটন, এবং এটা কোন দিকে কাজ করতেছে? এটা হচ্ছে সরাসরি নিচের দিকে কাজ করতেছে। হ্যাঁ, এটা সরাসরি নিচের দিকে কাজ করতেছে। এইবার আসো, এই বিন্দুর জন্য এই বিন্দুতে একটা তড়িৎ প্রাবল্য বা বলের সৃষ্টি হবে, এই বিন্দুর জন্য এখানে একটা তড়িৎ প্রাবল্য এবং প্রাবল্যের ফলে একটা বলের সৃষ্টি হবে। ঠিক আছে, অর্থাৎ বি বিন্দু সি বিন্দুকে একটা বল দিবে, এ বিন্দু দিবে। সো বলের ডিরেকশন কি হবে এটা আমাকে নির্ণয় করতে হবে, মানটা কি হবে এটা নির্ণয় করতে হবে। সো দেখো, ওর যে মানটা এই যে 1.67 কুলম এটাও পজিটিভ, 3 ন্যানো কুলম এটাও পজিটিভ, আবার 1.67 কুলম এটাও পজিটিভ। যেহেতু সবাই পজিটিভ, এর মানে এ ও বি কে সি কে বিকর্ষণ করবে, বি ও সি কে বিকর্ষণ করবে। যদি করে বি সি কে বিকর্ষণ করলে কোন দিক বরাবর যাবে? বলটা এই দিক বরাবর কার্যকর হবে। আবার একইভাবে এ সি কে যদি বিকর্ষণ করে, বিকর্ষণ বলের ফলে বলটা কোন দিকে যাবে? এই দিক বরাবর যাবে। ঠিক আছে, সো রেজাল্টেন্ট যে ফোর্সটা কোনো একদিকে যাবে, উপর দিকে, এতটুকু বুঝতে পারতেছি। তাহলে এখন লিখি এফ এসি, মানে এর জন্য সি কি পরিমাণ বল অনুভব করতেছে? 1/4πε0 ইন্টু Q1 Q2, মানে এইটা ইন্টু এইটা, Q1 Q3 দেই, ডিভাইডেড বাই হচ্ছে R²। আচ্ছা, এটার জন্য একটা মান পাবো, বিসির জন্য একটা পাবো, তাদের মানটা কত? মানটা একবার নির্ণয় করে ফেলি। 9 × 10⁹9 ইন্টু উপরে হচ্ছে Q1, এটা হচ্ছে Q1 ধরছি, এটা হচ্ছে Q2 ধরছি, এটা হচ্ছে Q3 ধরছি। Q3 হচ্ছে 3 × 10⁻⁹9 ন্যানোকুলম কিন্তু এটা। আচ্ছা, এটা হচ্ছে 1.67 ইন্টু 9, ও না 9 না 3 × 10⁻⁹9 ডিভাইডেড বাই 4। 11.2725। এইটার জন্য সেম বল কিন্তু অনুভব করবে। ঠিক আছে, এটার জন্য সেম বল অনুভব করবে 2725। এখন আসো, যেহেতু দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের মান যখন সমান হয় তখন কি হয়, যে তাদের যে লব্ধিটা থাকে এটা একটু আলাদা জায়গায় দেখায়। মনে করো দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা ভেক্টর এই ডিরেকশনে কাজ করতেছে, একটা ভেক্টর এই ডিরেকশনে কাজ করতেছে, এবং তাদের মধ্যবর্তী যে কোণ, মধ্যবর্তী কোণের মান হচ্ছে আলফা। তখন তাদের রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে, রেজাল্টেন্ট ভেক্টর অবভিয়াসলি তাদের একদম মধ্যবর্তী জায়গা, একদম মাঝামাঝি দেওয়া যাবে, এবং যে কোনো একজনের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এই থিটাটা হবে α/2, মানে তাদের অন্তর্বর্তী কোণের অর্ধেক। এটা আমার ভেক্টরের চ্যাপ্টারেই পড়ছি। সো এইখানেও সেম হবে। তো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, কিভাবে বুঝছি? এ বি এসি বিসি তিনটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত? 60 ডিগ্রি।
এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এইটার এটা হচ্ছে বিপরীত কোণ, দ্যাটস ওয়াই এটাও কি 60 ডিগ্রি হবে। তাহলে যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা এটা হচ্ছে 60 ডিগ্রির অর্ধেক দিয়ে যাবে, মানে 30 ডিগ্রিতে হবে। এইটার সাথে 30 ডিগ্রি অথবা এটার সাথে 30 ডিগ্রি বরাবর উপর দিকে হবে। এর মানে বুঝতেই পারতেছো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা খাড়া উপর দিকে ক্রিয়া করবে, ঠিক আছে, মানে আমার এই যে ওজন ছিল ওজনের ঠিক বিপরীত দিকে ক্রিয়া করবে। আচ্ছা, তো ক্রিয়া যদি করে তাহলে আমরা ডিরেকশনটা পেয়ে গেছি, সমস্যা নেই। এখন হচ্ছে মানটা কত, তো মানটা কত হবে, মান হবে হচ্ছে নিট এফ এন দ্বারা প্রকাশ করি। তো এখন কি তোমাদের ভেক্টর আকারে লিখতে হবে? তুমি চাইলে লিখতে পারো, যাতে নাও লিখতে পারো, যেহেতু দুইটা ভেক্টর হলে আমরা কি লিখি, আমরা যখন এরকম দেখি যে কিউ সমান পি হয়, আমরা যখন কিউ সমান পি লিখি তখন আর সমান কি লিখতে পারি, 2p cos আলফা বাই 2, এই হিসেবে রেজাল্টেন্ট ভেক্টরটা লিখি না? যখন কিউ আর পি সমান হয় তাহলে এখানেও তো আমার এই এফ এসি আর এফ বিসি কি সেম, ঠিক আছে। সো সেম যখন হবে তখন 2 ইন্টু এফ এবি বা এসি, মানে এসি বা বিসি যে কোনো একটা দাও, এসি দিলাম, ইন্টু কস আলফা বাই 2, আলফার মান কত এখানে, আলফার মান হচ্ছে 60 ডিগ্রি, তাই আলফার অর্ধেক কত 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির মান কত √3/2, আর এফ এসি একটার মান কত 11.2725, আনসার ইন্টু √3, 19.52 নিউটন। তাহলে এই দুইটা চার্জের দরুন এই চার্জটা একটা বল পাচ্ছে, বলটা উপরের দিকে, এটাও সমস্যা নেই। সমস্যা যেটা হচ্ছে বলের মানটা 19.52, আর এই যে এখানে বস্তুটা ছিল বস্তুটার ভর হচ্ছে কত, ভরের জন্য তার নিচের দিকে যে বল পাচ্ছে এটা হচ্ছে 19.6। এর মানে এইটার এটা যেহেতু সমান না, এর মানে এটা এখানে ভাসমান অবস্থায় থাকবে না, যেহেতু এটা কম তাহলে বস্তুটা কি নিচের দিকে পড়বে। এটা তুমি লাস্টে যখন তোমার ডিসিশন জানাবা বা সিদ্ধান্ত দিবে ওইখানে লেখা দিবে, লেখা দিলে কাহিনী শেষ, বুঝতে পারছো? তাহলে এইটার আনসারটা হবে এটা কি, যে জবাবে শিক্ষকের উত্তর কি হতে পারে, তাহলে শিক্ষকের উত্তর হবে যে না, শূন্য ভাসিয়ে রাখতে সক্ষম নয়। তারপরে দুটি ক্ষুদ্র গোলক এ ও বি 9 কুলম এবং 16 কুলম চার্জ প্রদান করা হলো। আচ্ছা, এইখানে দুইটা ক্ষুদ্র গোলক ছিল, এইখানে এটা হচ্ছে আমার এ বিন্দুতে ছিল আর এখানে হচ্ছে বি বিন্দুতে ছিল। গোলক দুটির মধ্যবর্তী দূরত্ব 0.28 মিটার। আচ্ছা, বলছে কি এর উপর বি এর বল কত, এর উপর বি এর বল কত, তাহলে কত নির্ণয় করে ফেলো। F is equal to 9 into 10 to the power 9 into তাদের চার্জের মান কত 9 into 60 ডিভাইডেড বাই তাদের ডিস্টেন্স কত 0.28 হোল স্কয়ার। Six divided by 0.28 whole square. এটা হচ্ছে এর উপর বি এর বল। আবার যদি বলে বি এর উপর এর বল কত, সেম হবে। ও ওকে যেই বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, ও ওকে সেম বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তো এখন কি হবে, আকর্ষণ না বিকর্ষণ? অবভিয়াসলি বিকর্ষণ, কেন, দুইটার চার্জ সেম। আচ্ছা, উদ্দীপকের সি বিন্দুতে 1 কুলম চার্জ রাখে চার্জটি কোন বল অনুভব করবে কি, মানে কোন বল অনুভব করবে কি না, এটা আমাদেরকে এখন ডিসিশনটা জানাইতে হবে। সিতে যদি 1 কুলম্বের একটা চার্জ রাখা হয় তাহলে আচ্ছা বল অনুভব করবে কিনা, তখন একদম ফার্স্টে আমরা একটা ম্যাথ করছিলাম, মনে আছে? এই যে এটা, এখানে আমি চাইলেই অনেক আগে মান বসাই দিয়ে ম্যাথটা করতে পারতাম। আমি এতটুকু পর্যন্ত আসছি কেন, এতটুকু পর্যন্ত আসার অর্থ হচ্ছে এইটা, এই যে দেখো কোনো জায়গায় কোনো মান বসাইনি, লাস্টে একটা 2 বসাইছিলাম। এই 2টা আসলে কি ছিল, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল না? তুমি এটাকে সূত্র হিসাবে লিখতে পারো যে মধ্যবর্তী দূরত্বটাকে তুমি ডি হিসাবে ধরতে পারো। হ্যাঁ, মানে ডি হিসাবে যদি ধরতা তাহলে কি হইতো, সেম জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। তুমি দেখো Q1 কে ছিল, Q1 ছিল এইটা, এবং ওর দিক থেকে কিন্তু তুমি এক্স পরিমাপ করতেছিলে, তুমি মেজারটা করতেছিলে কার দিক থেকে, Q1 এর দিক থেকে। তাহলে যার দিক থেকে মেজার করবা, মানে এক্স এর মানটা, মনে করো এখান থেকে এখান পর্যন্ত নিরপেক্ষ বিন্দু তুমি ফাইন্ড আউট করতে যাচ্ছ, তাহলে যার দিক থেকে করবা তাকে উপরে রাখবা, √Q1 ডিভাইডেড বাই √Q1 প্লাস √Q2 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে তুমি কি পাওয়া যাবে, নিরপেক্ষ বিন্দু, অর্থাৎ ওই বিন্দুতে বলের মানটা সেম থাকবে। তো বলের মানটা সেম থাকলে কি হয়,
আলটিমেটলি নিট বল শূন্য হয়, কারণ ও একজন এদিকে ওরে যত নিউটনে টানবে ও তত নিউটনেই টানবে। সো দুইজনের ডিরেকশনটা যেহেতু অপোজিট হবে, মানটা সেম হবে, দ্যাটস ওয়াই কি নিট বলটা 0 হবে। এই সূত্রটাই ওখানে অ্যাপ্লাই করবো এখন, মানে ওইটা আমি দেখাচ্ছি না, এটা এখন ডিরেক্ট করে ফেলবো। তাহলে আমি এখন লিখতে পারি যে সি বিন্দু যদি নিরপেক্ষ বিন্দু হইতো তাহলে সি এর মান x = কি হইতো, x = √/q, যার দিক থেকে মেজার করব তাকে উপরে রাখি, কিউ এ প্লাস কিউ বি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। এটা হচ্ছে সূত্র। আমি আসলে এখানে কি ফাইন্ড আউট করতেছি, আমি ফাইন্ড আউট করতেছি যে নিরপেক্ষ বিন্দু কোনটা। হ্যাঁ, নিরপেক্ষ বিন্দু কত মিটার, মানে এইখান থেকে কতটুক ডিস্টেন্সে আছে নিরপেক্ষ বিন্দুটা। তাহলে কিউর চার্জ কত, 9, তাহলে √9 মানে কত, আচ্ছা √9 এখানে আছে √9 প্লাস √16 ইন্টু ডি। ডি কত, তাদের টোটাল মধ্যবর্তী দূরত্ব 28। উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে 3 + 4 মানে 7 ইন্টু 0.28। তাহলে এটাকে যদি ভাগ করি 4 × 7 = 28, 0.4। আচ্ছা সমান কি থাকে, 3 × 4 = 12, 1.2। এর মানে এ বিন্দু থেকে নিরপেক্ষ বিন্দু হচ্ছে 0.12 মিটার দূরে। আবার এখানেও এ বিন্দু থেকে সি বিন্দুর ডিস্টেন্সও 0.12 মিটার দূরে। দ্যাটস মিন সি বিন্দুটা আমার নিরপেক্ষ বিন্দু। তাহলে নিরপেক্ষ বিন্দুতে কি হয়, নিরপেক্ষ বিন্দুতে কোনো বল আসলে অনুভব করে না, কারণ এ বিন্দু যেহেতু পজিটিভ, বি বিন্দু পজিটিভ, তুমি যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখো তাহলে এটাকে যত বলে বিকর্ষণ করবে, বিও ঠিক সেম বলে বিকর্ষণ করবে। আবার এখানে যদি একটা নেগেটিভ চার্জ রাখতা তাহলে এটাকে যত বলে আকর্ষণ করতো, বিও এটাকে তত বলে আকর্ষণ করতো। আলটিমেটলি যেটা হয়তো নিট বলটা শূন্য হইতো। এর মানে আমার সি বিন্দু যেহেতু নিরপেক্ষ বিন্দুর সাথে ম্যাচ হয়েছে, এর মানে সি বিন্দুতে কোনো বল অনুভব করবে না, শেষ। আচ্ছা এইটার একটু উদ্দীপকটা একটু বলে দিই। উদ্দীপকের এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2 আর এটা হচ্ছে Q3। এটার মান হচ্ছে -15 মাইক্রোকুলম, এটা হচ্ছে -5 মাইক্রোকুলম আর এটা হচ্ছে অনলি 10 মাইক্রোকুলম। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। এটার ডিস্টেন্সটা মনে হয় দেখা যাচ্ছে √2 মিটার, এটারও √2 মিটার, এখান থেকে এখানে 1 মিটার, ঠিক আছে। সো এটা যদি 1 মিটার হয় তাহলে এটাও মোটামুটি 1 মিটার 1 মিটারই হবে এগুলো। প্রশ্নে কি বলছে, Q1 Q2 Q3 চার্জ দ্বারা পি বিন্দুতে Q0 মানের একটি m ভরের চার্জিত বস্তুকে শূন্যে ভাসিয়ে রাখার ব্যবস্থা করা হলো। পি বিন্দুতে তড়িৎ বিভবের মান কত। পি বিন্দু হচ্ছে কোনটা, পি বিন্দু এটা হচ্ছে পি বিন্দু। বলছে তড়িৎ বিভবের মান কত। তাহলে পি বিন্দুর তড়িৎ বিভব V সমান প্রতিটা বিন্দুর একটা নাম দিই। এটার নাম দিব কি, এটার নাম দিলাম মনে করো 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3। তাহলে V1 প্লাস V2 প্লাস V3। কেন, কারণ প্রতিটা বিন্দুর চার্জের জন্য এখানে বিভব উৎপন্ন হবে। তাহলে V1 এই বিন্দুর জন্য পি বিন্দুতে চার্জ কত হবে, 1/4πε0 ইন্টু উপরে হচ্ছে চার্জের পরিমাণ Q1 ডিভাইডেড বাই হচ্ছে তাদের দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, 1 মিটার, প্লাস 1/4πε0 Q2 প্লাস 1/4πε0 Q3 1/4πε0। কমন যদি নেই, নিচে 1 লাগতেছে না, তাহলে আলটিমেটলি Q1 প্লাস Q2 প্লাস Q3। এখন এইটার মান কত, এইটার মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু এদের সবার চার্জ দিয়ে যোগ করো। চার্জ যখন যোগ করবা সবার চার্জের প্রকৃতি সহ যোগ করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে 10 মাইক্রোকুলম, ঠিক আছে। সো মাইক্রো হিসাবটা পরে লিখবো, তুমি চাইলে আগেও লিখতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে -5, এটা হচ্ছে -15 ইন্টু সবাই যেহেতু মাইক্রোকুলম আকারে ছিল, সো 10⁻⁻6 দ্বারা গুণ করে দিস। তাহলে এখন দেখো তো এখানে কি হয়, 10 থেকে 5 গেলে 5, 5 থেকে -15 গেলে -10। তাহলে -10 যদি হয় এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে 10, এটা হচ্ছে 6।
তাহলে 9 × 10⁴, সরি কুলম হবে না, বিভব নির্ণয় করতেছি তো ভোল্ট হয়ে যাবে। শেষ। মিটার। সো ভোল্ট আকারে লিখতে পারো, চাইলে এইভাবেও লিখতে পারো, আবার চাইলে নিউটন মিটার আকারেও লিখতে পারো। আচ্ছা ভোল্ট আকারে রাখি, যেহেতু বিভব বিভব আমরা ভোল্ট আকারে রাখি, এটাই হচ্ছে আনসার। আমাকে কি বলছে, পি বিন্দুতে বিভব নির্ণয় করো, এটা হচ্ছে পি বিন্দুর বিভব। উদ্দীপকীয় চার্জিত বস্তুকে শূন্যে ভাসমান রাখা সম্ভব কিনা। আচ্ছা সম্ভব কিনা, তাহলে কি করতে হবে, শূন্যে ভাসমান রাখা সম্ভব কিনা, এম এর মান দেওয়া আছে, যে দেখো এম এর মান হচ্ছে 245 গ্রাম, মানটা দেওয়া আছে। তাহলে কি করবো এখন, এই বিন্দুতে কি পরিমাণ বল কাজ করতেছে, জাস্ট এটা অ্যানালাইসিস করব। আসো প্রতিটার জন্য এখন আলাদা আলাদা করতে হবে। এইটা হচ্ছে পজিটিভ, এইখানে যে চার্জটা ছিল কিউ নটের মান হচ্ছে পজিটিভ 10 কুলম, ঠিক আছে। প্রতিটা আমি একটু লেখা দিই, এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3। Q1 = 10 মাইক্রোকুলম, Q2 হচ্ছে -5 মাইক্রোকুলম, Q3 হচ্ছে -15 মাইক্রোকুলম, Q0 হচ্ছে কি 10 মাইক্রোকুলম। এখান থেকে এখানের ডিসটেন্স কত, 1 মিটার। এখান থেকে এখানের ডিসটেন্স 1 মিটার, এখান থেকে এখানের ডিসটেন্স 1 মিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যেটা করব, প্রতিটার জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। এখন বলতে পারো বল কেন নির্ণয় করব না, তুমি বল নির্ণয় করে আলটিমেটলি এভাবে লাভ, মানে যেইটা পাবা তুমি প্রাবল্য নির্ণয় করলে ওইটাই পাবা। তার কারণ কি, কারণ করতেছো তো অর, প্রতিবেলাতে কিউ নোট পরে তোমাকে আবার আলাদা করে কমন নিয়ে বাদ দিয়ে রাখতে হবে, দরকার নাই, তুমি শুধু প্রাবল্য করো তাতেই চলবে। হ্যাঁ চাইলে বলও নির্ণয় করতে পারো, সমস্যা নাই। ওই যে লাস্টে ওইটাতে তুমি কিউ নট ডিরেক্ট গুণ করবা আর প্রথম থেকে একবার করবা, একই কথা। তো যেটা ইচ্ছা। তো চলো আমাদের প্রথম থেকেই কি করা যাক, আমরা দ্বারাই করি। ফার্স্টে E1 করি, 9 × 10⁹ আচ্ছা কেন লিখছি, কারণ 9 × 10⁹ সমান হচ্ছে 1/4πε0। এটা বারবার না লিখে একবার এটা লিখে দিছি, ইনটু Q1 এর মান কত 10 মাইক্রোকুলম, ডিভাইডেড বাই ডিসটেন্স কত 1 মিটার, 1 স্কয়ার, লেখা লাগবে না। E2 হচ্ছে 10⁹ ইনটু E2 তে কত -5 ছিল না, -5 আমরা লিখবো না, আমরা শুধু 5 লিখব। ডিসটেন্স 1 মিটার, 1 এর স্কয়ার করলে একই হয়। এটা হচ্ছে -15। এখানে করলে আলটিমেটলি কত আসছে, 10 থেকে 6 গেলে 4, তাহলে 9 × 10⁴। এখানে কত আসতেছে, এখানে 9 আর 6 হচ্ছে 3, এটা হচ্ছে 45। এত নিউটন পার কুলম। এককগুলো লিখতেছি না, তোমরা লিখে নিও। এখানে কত হবে, এখানে হচ্ছে 5 9 15, 9 × 15 135, 135। (10⁵) আচ্ছা সবাই যেহেতু 4 ছিল, একটা কাজ করি, ওরে 4 রাখি। নিউটন পার কুলম। এখন হচ্ছে E3 E2 E1 এর ডিরেকশনটা কত হবে, এটা জাস্ট একটু নির্ণয় করতে হবে। ডিরেকশনটা কোন দিকে হবে, এটা যেহেতু পজিটিভ, এটাও যেহেতু পজিটিভ, তাইলে এইটা এটাকে এদিকে ধাক্কা দিবে, ঠিক আছে। পরবর্তীতে এবার
Q2 হচ্ছে নেগেটিভ, Q0 হচ্ছে পজিটিভ, তাহলে Q2 করবে কি, তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এইখান থেকে এটা যেটা হবে, এটার ডিরেকশনে এটাই হবে, মানে ম্যাচ করে গেছে, দুইটা সেম ডিরেকশনে। আচ্ছা, এইটার বেলাতে কি হবে, ও হচ্ছে পজিটিভ, ও হচ্ছে নেগেটিভ, ও ওর দিকে আকর্ষণ করবে, তাহলে এইটা ওই দিক থেকে দিকে আকর্ষণ করবে। তাহলে দুইটা হচ্ছে এই ডিরেকশনে আকর্ষণ করছে, একটা এই ডিরেকশনে আকর্ষণ করছে, তাহলে আমার নিট বলটা কোন দিকে। তাহলে একটা কাজ করো, এইটারে যোগ করে দাও, যেহেতু দুটো ডিরেকশন সেম, এই দুটো যোগ করে দেবা। আমার ইয়া লাগতেছে না, কিন্তু সাইন দেওয়া লাগতেছে না। কেন? তার কারণ সাইনটা হচ্ছে ডিরেকশন মেজার দিচ্ছে, সো আমরা তো ডিরেকশন বলেই দিচ্ছি। তাহলে কে কে একদিকে যাচ্ছে, Q1 আর হচ্ছে Q2 সেম ডিরেকশনে, তাহলে এই দুইটার জন্য E1 আর E2 ডিরেক্ট যোগ করবা, এইটার এটা ডিরেক্ট যোগ করো। সো যদি ডিরেক্ট যোগ করো, E প্রাইম সমান লিখি E1 প্লাস E2 সমান সমান 9 আর 4 দশমিক এত 13.5, 13.5 ইন্টু 10⁴। ঠিক আছে, কার মান? এই যে Q1 এর জন্য E1 আর E2 এর মান যেহেতু দুইটা যেহেতু সেম ডিরেকশনে কাজ করতেছে, সো এই দুইটার তড়িৎ ক্ষেত্রের তা তুমি সরাসরি যোগ করতে পারো, সরাসরি যোগ করলে 13.5 × 10⁴ নিউটন পার কুলম্ব পাওয়া যাবে। আর এই বরাবরও কতটুকু কাজ করতেছে, E3 এর মানটাই যে 13.5 × 10⁴ নিউটন পার কুলম্ব। সো দুইটা ভেক্টরের মান পাওয়া গেছো তড়িৎ ক্ষেত্রে। সো দুইটার মান যদি পাও, তাহলে আলটিমেটলি এখন তাদের রেজাল্টেন্ট যে তড়িৎ ক্ষেত্রটা আছে এটার মান নির্ণয় করতে পারবো। সো E এর মানটা কত, রেজাল্টেন্ট E এর মানটা হবে 2E cos α/2। আবার সেম সূত্র কেন দিলাম, এইটার মান আর এইটার মান সেম, মান যখন সেম হবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। প্রশ্ন হচ্ছে এই কোণটার মান কত, এই কোণটা কত হবে দেখো তো, এটা হচ্ছে √2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেটার এইটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, মানে আলফাটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে α/2 কত, 45 ডিগ্রি। তাহলে 2E cos 45 ডিগ্রির মান কত, 1/√2 সমান সমান √2 ইন্টু E, √2 ইন্টু E। শুধু E এর মান কত পাইছি, মানে E প্রাইম লেখা দাও আর কি, তাইলেই চলবে। E প্রাইমও লিখতে পারো, তাহলে E3ও লিখতে পারো, কারণ দুইটার মানই সেম। তাহলে এটা হচ্ছে কত, √2 ইন্টু 13.5 × 10⁴। (19.09188 × 10⁴ নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে E এর মান, তড়িৎ ক্ষেত্রের মান। কার উপরে কাজ করতেছে, Q0 এর উপরে এই পরিমাণ তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে। কোন ডিরেকশনে, সোজা বরাবর উপরের দিকে কাজ করতেছে, এই বরাবর সোজা উপরের দিকে, খাড়া উপরের দিকে কাজ করতেছে। তাহলে কি পরিমাণ বল কাজ করতেছে এখন নির্ণয় করে ফেলি। তাহলে F = Q0 ইন্টু E। Q0 এর মান কত, 10 মাইক্রোকুলম্ব। কত কাজ করতেছে E এর মান, শুধু 19 লিখো, এগুলো আর লেখা লাগবে না, শুধু 19 লিখলেও চলবে। যেহেতু এটা একটু বড়, পুরোটাই লিখে দিই, 09188 × 10⁴। তাহলে আনসার ইন্টু 10 × 10⁻⁻6, 1.909188 এত নিউটন। এত নিউটন বল কোন দিকে কাজ করতেছে, সোজা উপরের দিকে। আচ্ছা, বস্তুর ভর নিচের দিকে কতটুকু কাজ করতেছে, mg এর মান m × g। m এর মান কত, 245 গ্রাম, দ্যাটস মিন 0.245 × 9.8, 0.245 × 9.8। এত নিউটন। এই পরিমাণ বল কোন দিকে কাজ করতেছে, সোজা নিচের দিকে। তাহলে বলছে কি ভাসমান রাখা সম্ভব কিনা, সম্ভব না। কেন সম্ভব না, কারণ নিচের দিকে বল বেশি কাজ করতেছে, উপর দিকে বল কম কাজ করতেছে। শেষ। সি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো, প্রাবল্যের দিক কোনটা হবে। আশা করি এইটা তোমরা পারবা, এটা পারা যাবে ইজিলি।
হ্যাঁ, কারণ সবগুলাই তো উপরে এ বি উভয়ের বিন্দুতে 100 কুলম্ব চার্জ দেওয়া আছে। এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এইগুলা কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি। সি বিন্দু তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। কিভাবে প্রাবল্যের মান নির্ণয় করবে? একবার এর জন্য করবা, একবার বি এর জন্য করবা, পরে দুইটা যোগ করবা। হ্যাঁ, আর এটাও যোগ করার ক্ষেত্রে ভেক্টর যোগ করতে হবে, যেহেতু প্রাবল্য একটা ভেক্টর রাশি। আর প্রাবল্যের দিক কোন দিকে হবে? সোজা বোঝা যাচ্ছে উপরের দিকে হবে। নেক্সট, বি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো। চিত্রে এ সি বিন্দু বায়ু মাধ্যমে যথাক্রমে এত এত কুলম্ব চার্জ স্থাপন করা হলো। আমাকে বলছে কি বি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করতে। আচ্ছা, এটাও কিন্তু অন্যগুলোর মতোই সেম। আচ্ছা, আমরা এইটা স্কিপ করব, আমরা এইটাই করব। আসো, বি বিন্দুর প্রাবল্য না, বি বিন্দু কোথায়? এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে এ বিন্দুর জন্য একবার করবা, সি বিন্দুর জন্য একবার করবা। হ্যাঁ, তাহলে এ বিন্দুর জন্য কি হবে? এই বিন্দুতে যেহেতু নেগেটিভ চার্জ আছে, মনে করো তাহলে এইখানে তুমি একটা পজিটিভ চার্জ রাখলা, তাহলে কি হবে? পজিটিভ চার্জ রাখলে তুমি যদি পজিটিভ চার্জ একটা রাখো এখানে, তখন কি হবে? এইটাও পজিটিভ, এইটা হলো নেগেটিভ, আর এটা হলো পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে, তখন এটার ডিরেকশন হবে এদিকে। আমার ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের দিকটা হবে তখন এই দিকে। আর এটা যেহেতু পজিটিভ নেগেটিভ, তাহলে এটা দিকে আকর্ষণ করবে, তাহলে এটার ডিরেকশনটা হবে এদিকে। বুঝতে পারছো? তাহলে একটা ডিরেকশন এদিকে, একটা ডিরেকশন ওইদিকে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আবার যদি উল্টাভাবে ভাবো যে তুমি বিতে একটা নেগেটিভ চার্জ রাখতেছো, নেগেটিভ চার্জ রাখলে যে ঘটনাটা ঘটবে, তখন এ বিকে বিকর্ষণ করবে এদিকে, আর সি করবে কি? বিকে আকর্ষণ করবে, তখন ডিরেকশনটা হবে এদিকে। তাও যে তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে, এই মধ্যবর্তী কোণটা কিন্তু আলটিমেটলি 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে? সো এটা কেন বললাম? এটা শুধু আলফার মান নির্ণয়ের জন্য বললাম, কারণ আমার লাস্টে যখন ভেক্টর যোগ করবো তখন আমার মধ্যবর্তী কোণ জানতে হবে, যে মধ্যবর্তী কোণ কত। যেভাবেই হিসাব করো, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে আলফার মানটা। তাহলে এখন নির্ণয় করে ফেলি। বি বিন্দুতে এ বিন্দুর জন্য প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এ বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্য 9 × 10⁹ ইন্টু উপরে হচ্ছে আধানের মান। কার আধান দিবা? অবশ্যই ওর আধান দিবা। ওর আধান কত? 2 × 10⁻⁹। মধ্যবর্তী তাদের দূরত্ব কত? 2 মিটার, 2 × 2 = 4। এইটা থাকতেছে না, তাহলে এখানে থাকতেছে 9 × 18 4 দ্বারা ভাগ করলে 4.5 নিউটন পার কুলম্ব। ই অফ সি বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্য 9 × 10⁹ ইন্টু ডিস্টেন্স হচ্ছে 1.5। 1.5 এর হোল স্কয়ার করলে কত হয়? 2.25। আর উপরে হচ্ছে তাদের আধান কত? 1.5 × 10⁻⁹ সমান কত হবে? এইটা থাকতেছে না, উপরে থাকতেছে কত? 9 × 1.5 / 2.25। ওকে, তাহলে হচ্ছে 13.5 থাকতেছে উপরে, 2.25। এটাকে যদি 5 দ্বারা ভাগ করি, এটাকে 5 দ্বারা ভাগ করলে কত পাবো? 25। আচ্ছা, ক্যালকুলেটর করে ফেলি, আর শুধু হ্যান্ড ক্যালকুলেশন লাগবে না। 13.5 / 2.25 6 এসে পড়তেছে, 6 নিউটন পার কুলম্ব। তাহলে সিবিও পাইলাম, এবিও পাইলাম, তাদের যে ডিরেকশন পাইলাম। আইদার তুমি এই দুইটা ডিরেকশন ইউজ করতে পারো, অথবা এই দুইটা ডিরেকশন ইউজ করতে পারো, যেটা তোমার ইচ্ছা। হ্যাঁ, তবে যেটা তোমার বেশি ভালো হয়, এটা হচ্ছে পজিটিভ ধরবা সবসময়। যদি এখানে চার্জ দেওয়া না থাকে, তখন এটা কিন্তু পজিটিভ ধরে করতে হবে, কারণ পরক চার্জ 1 কুলম্ব হয় এবং পজিটিভ আধান হয়ে থাকে। ঠিক আছে? সো এখন আসি, তাহলে তাদের রেজাল্টেন্ট যে তড়িৎ ক্ষেত্রটা হবে ই সমান ই এ বি স্কোয়ার প্লাস ই সিবি স্কোয়ার প্লাস 2 ই এ বি ইন্টু 2 আচ্ছা সিবি কস আলফা √s। মান বসাই দিই জাস্ট, 4.5 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 4.5 মানে কত? 9 × 6 কজ আলফার মান কত? আলফার মান হচ্ছে 90 ডিগ্রি।
এই যে উভয়ভাবে তুমি করো, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মানে কি হয়ে যায় 0। 4.5 হোল স্কোয়ার প্লাস 6 হোল স্কোয়ার 7.5। শেষ। আমাকে কি নির্ণয় করতে বলছে? বি বিন্দুতে প্রাবল্যের মান কত? বি বিন্দুতে প্রাবল্যের মান 7.5 নিউটন পার কুলম্ব। শেষ। বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা, বি এবং ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা এটা তো করে দেখতে হবে। আচ্ছা, বি বিন্দুর বিভবটা কিভাবে নির্ণয় করবা? বি বিন্দুতে যদি একটা পজিটিভ চার্জ দাও, এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ ফ্যাক্ট, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ এই ক্ষেত্রে কিন্তু বিভবের ক্ষেত্রে ফ্যাক্ট, তো তোমাকে পজিটিভ দিতে হবে। সো এইখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, আলটিমেটলি উপরের দিকে ধাক্কা দিবে। এইখানেও পজিটিভ, এখানে নেগেটিভ, এদিকে টান দিবে। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, তাহলে তো আমাকে বি বিন্দুতে নির্ণয় করে দেখতে হবে। সেম হবে না, এতটুকু বোঝা যাচ্ছে, সেম হবে না। তাহলে এইখানেও একটা পজিটিভ চার্জ রাখবা, ওইখানেও একটা পজিটিভ চার্জ রাখবা। চার্জ রাখার পর এখন সি বিন্দু কিন্তু প্রত্যেককেই ধাক্কা দিবে, ঠিক আছে? সি বিন্দু কিন্তু প্রত্যেককেই ধাক্কা দিবে। যেমন এখানে সি বিন্দু যখন বি কে ধাক্কা দিবে ডিরেকশন উপরে যাবে, আবার যখন সি বিন্দু ডি বিন্দুকে দিবে ডিরেকশন কিন্তু এই দিকে যাবে, ঠিক আছে? আর এ বিন্দু যখন ডি বিন্দুকে নিজের দিকে আকর্ষণ করবে তখন ডিরেকশনটা হবে এই দিকে। তাহলে আমার সি বিন্দু ডি কে ধাক্কা দিচ্ছে আর এ বিন্দু নিজের দিকে টানতেছে, তাহলে ওর ডিরেকশন দুইটা হচ্ছে এদিকে, ওর ডিরেকশন দুইটা হচ্ছে এইদিকে। শেষ। দুইটা রেড আর দুইটা ইয়েলো। এখন আসো বি আর ডি বিন্দুর বিভব নির্ণয় করি। প্রথমে হচ্ছে বি বিন্দুর বিভব। বি বিন্দুর বিভব সমান সমান কার জন্য একবার নির্ণয় করতে হবে এর জন্য, বি বিন্দুতে বিভব প্লাস একবার নির্ণয় করতে হবে সি এর জন্য বি বিন্দুতে বিভব। বিভব সমান সমান কি 9 × 10⁹ ইন্টু উপরে হচ্ছে চার্জের মান। সো এই বিন্দুতে চার্জ কত? এই বিন্দুতে চার্জ হচ্ছে 2 × 10⁻⁹। এই ক্ষেত্রে 2 এর আগের মাইনাসটা ফ্যাক্ট বসাইতেই হবে। মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিটার। কার জন্য নির্ণয় করতেছি? বি বিন্দুর জন্য, ঠিক আছে? প্লাস 9 × 10⁹ ইন্টু এরপর হচ্ছে সি বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব। সি বিন্দুতে হচ্ছে পজিটিভ চার্জ 1.5 × 10⁻⁹ ডিভাইডেড বাই ডিস্টেন্স কত? 1.5। আচ্ছা, বেসিক্যালি এটা পজিটিভ, এটা নেগেটিভ, সো এটার থেকে তোমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হয় ক্যালকুলেটর করে একবারে বসাই দিই। এইটার এটা থাকে না, এইটার এটা থাকে না। সেখানে হচ্ছে -9 আর এইখানে হচ্ছে এটা 9, এটা 2 মিটার দূরত্ব, 1.5 1.5 দূরত্ব। এটা পজিটিভ, এটা নেগেটিভ, আলটিমেটলি এটা 0। বি বিন্দুর বিভব 0। এবার হচ্ছে ডি বিন্দুতে নির্ণয় করি। এটা করলে 0 আসা পড়বে, যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ, দুইটার মানই সেম আসতেছে, 9 আসতেছে। এটা নেগেটিভ 9, এটা পজিটিভ 9 আসতেছে। আচ্ছা, এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব নির্ণয় করব প্লাস সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব নির্ণয় করব। সো এ বিন্দুর জন্য কি হবে? 9 × 10⁻⁹ ইন্টু এই বিন্দুটা হচ্ছে 2 × 10⁻⁹ আর এডি এর ডিস্টেন্স কত? এডি এর ডিস্টেন্স হচ্ছে 1.5 প্লাস 9 × 10⁻⁹ ইন্টু 1.5 × 10⁻⁹ ডিস্টেন্স কত? সিডি এর ডিস্টেন্স কত? 2 মিটার। আচ্ছা, এটা যদি করি, এটা ইলিমিনেট করে দাও, এই পাশে ইলিমিনেট করো, তাহলে এখানে কি থাকতেছে? এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 0.75। ঠিক আছে, 4 ভাগ যদি করি 9 × 1.5 ডিভাইডেড বাই 2, 6.75 মাইনাস, এটা আগে লিখছি কেন? এটা পজিটিভ, এজন্য আগে লিখছি, এটা নেগেটিভ লিখবো পরে।
সো এটা হচ্ছে 18/13 12। একটার ভোল্ট নেগেটিভ আসছে আর একটার জিরো আসছে, মানে তারা আমাকে জিজ্ঞেস করছে সমান হবে কিনা, তুমি আনসার দিবা না সমান হবে না, গাণিতিকভাবে তুমি দেখাই দিছো, শেষ। আচ্ছা, পরের এইটা আশা করি আমরা পারবো, এটা আমরা করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। দেখো প্রতিটার ডিস্টেন্স সুন্দরভাবে দেওয়া আছে 2 সেন্টিমিটার, প্রতিটার জায়গায় আধানের মান দেওয়া আছে যে এইখানে 7 কুলম, এখানে 7, এখানে 7, এখানে 7। বলছে কি উদ্দীপকের বিন্দুতে, উদ্দীপকের কোন বিন্দুতে কেন্দ্র ও এবং 2 সেন্টিমিটার বর্গের বর্গের ব্যাসার্ধ, আচ্ছা এবিসিডিতে এত চার্জ আছে উদ্দীপকের সম্ভবত এই বিন্দুতে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখানে লেখা দিই এটা হচ্ছে ও বিন্দুতে উদ্দীপকের, এখানে লিখবা ও বিন্দুতে, ও বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করবা। সো ও বিন্দুতে প্রাবল্য কত হবে? 7 7, এটাও 7 এটাও 7, চারিদিকে সেম, 0 হয়ে যাবে। উদ্দীপকের এবিসিডি বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য পাওয়ার জন্য বি বিন্দুতে চার্জের কি পরিবর্তন করা দরকার? সবারই ডিস্টেন্স সেম, সবারই চার্জ সমান, বি বিন্দুতে চার্জের কোনো পরিবর্তন দরকার নেই, ঠিক আছে। উদ্দীপকের বিন্দুতে প্রাবল্য, উদ্দীপকের কোন বিন্দুতে এটা তো দেওয়া নেই, ঠিক আছে। সো এইটার আনসার ইজিলি বলা যাচ্ছে, তো এটা তোমরা করবা। আর প্রাবল্য নির্ণয় করবা কোন বিন্দুতে, আমি একটা নির্দিষ্ট বিন্দু ধরাই দিই, যাও তোমাদের জন্য একটা কাজ, একটা নির্দিষ্ট বিন্দু ধরাই দিই, ধরো উদ্দীপকের এই বিন্দুতে লেখা দিই, প্রাবল্য নির্ণয় করবা। আচ্ছা দেখো এখানে বলতেছে C1 ধারকের পাদদ্বয়ের ক্ষেত্রফল দেওয়া আছে, তারপরে S1 চাবি C1, আচ্ছা ঠিক আছে। দেখো এখানে দুইটা চাবি, একটা S1 একটা S2, ঠিক আছে। সো প্রথমে যখন বলতেছে ক্ষেত্র দুইটা, যে S1 চাবিটি বন্ধ করে, মানে S1টা যদি কানেক্ট করে তাইলে ঘটনাটা কি ঘটবে? তাহলে হচ্ছে এই যে আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ থেকে এখানে চার্জ যাবে, এবং চার্জ যায় যে আমার যে এই যে ধারকটা ছিল, এই ধারকটা আসলে চার্জিত হবে, ঠিক আছে। আচ্ছা আবার যদি এইটা ডিসকানেক্ট করার পর এইটাকে যদি কানেক্ট করে, তখন কি হবে? এই ধারক থেকে যে চার্জগুলো ছিল, এই চার্জগুলো এই ধারকগুলোতে যাবে, এটা ডিসচার্জ হবে, এটা চার্জ হবে, এবং কতক্ষণ হবে? যতক্ষণ পর্যন্ত না ভোল্টেজ সেম হয়। এখন C1 ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। C1 ধারকের ধারকত্ব কত দেওয়া আছে? আচ্ছা যেহেতু এটা সমান্তরাল ধারক, এর আগে আমরা একটা জিনিস দেখছিলাম, গোলাকার ধারকের ধারকত্ব C সমান 4 পাই এপসাইলন নট, কে হচ্ছে তোমার যদি দেওয়া থাকে তো দিবা, না থাকলে 1 ধরে করতে পারো, ইনটু হচ্ছে আর। আর সমান্তরাল পাদ ধারকের ধারকত্ব C ইজ ইকুয়াল টু কি? C ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট, ঠিক আছে, তারপরে হচ্ছে A ডিভাইডেড বাই ডি। আর যদি পরাবৈদ্যুতিক মাধ্যম কে এর মান দেওয়া থাকে তাহলে তুমি কে দিবা, নাহলে 1 ধরলে তুমি কে না লিখলেও পারতেছো। আচ্ছা তো তাহলে আমার সি এর মান দেওয়া আছে, আমার ইপসিলন নটের মান জানা আছে, তারপরে হচ্ছে এ এরিয়া কত, এরিয়া কি দেওয়া আছে, যে দেখো C1 ধারকের পাদদ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে 1.5 মিটার স্কয়ার, এর মান দেওয়া আছে, কে আমরা 1 ধরবো যেহেতু কে এর মান এখানে সরাসরি দেওয়া নাই। এখন হচ্ছে ডি এর মান আমাকে নির্ণয় করতে হবে। সো ডি ইজ ইকুয়াল টু কি? ডি ইজ ইকুয়াল টু হবে এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই হচ্ছে সি। জাস্ট মানগুলা বসাই দাও, 8.854 ইনটু কে ইজ ইকুয়াল টু 1 ধরলাম, এ ইজ ইকুয়াল টু 1.5, সি ইজ ইকুয়াল টু কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এখন এখানে মান যা আসবে তা, আচ্ছা এটাতে আরেকটা জিনিস দেই নাই, 10 টু দি পাওয়ার মাইনাস 12, ঠিক আছে। কত আসে এটা তোমরাও বসাই দিতে পারো, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 1.5, আনসার ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 4.427 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে। এত হচ্ছে কি? এত মিটার, বা এটাকে তুমি মিলিমিটারে লিখতে পারো, 4.427 মিলিমিটার, ঠিক আছে, সমস্যা নাই, তুমি মিটারে রাখলেই পারো, দরকার নেই। এই আমাদের গ নাম্বার শেষ। এখন যাব আমরা ঘ নাম্বারে, সো ঘ নাম্বারে বেসিক্যালি কি বলতেছে, এটা একটু দেখি।
বলতেছে দ্বিতীয় ক্ষেত্রে ধারক সময়ের চার্জিত শক্তির তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো। দ্বিতীয় ক্ষেত্রটি কোনটা? দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে এই দুইটা যখন অ্যাটাচ করবে একবার, তখন এই ধারকটা চার্জিত হবে প্রথম ক্ষেত্র। পরবর্তীতে এটা ফুল চার্জ হওয়ার পরে এই চাবিটা খুলে ফেলবে, তখন এটার সাথে এটা ডিসকানেক্টেড, তখন যেটা হবে এইটারে আবার কানেক্ট করবে। এইটারে কানেক্ট করলে কি হবে? চার্জ এটার থেকে এইগুলোর মধ্যে যাবে। সো আমাকে এখানে এইগুলো আসলে বলছে এটা কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে ধারক সমূহের চার্জিত শক্তির তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো, অর্থাৎ চার্জিত করলে শক্তির তুলনা করতে হবে আমাকে আলটিমেটলি। তাহলে দেখি প্রথম যে ধারকটা ছিল এই ধারকের চার্জের পরিমাণটা কত। প্রথম ধারকের চার্জ Q1 ইজ ইকুয়াল টু C1 ইন্টু ভি। C1 কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, ভি কত? 10। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম্ব। এটা হচ্ছে কার চার্জের মান? Q1 চার্জের মান। এখন আসি Q1 আর C2 আর C3 তারা কিভাবে আছে? তারা শ্রেণীতে আছে। তারা যেহেতু শ্রেণীতে আছে তাহলে এই দুইটা মিলে তোমাকে একটা ধারক ধরতে হবে, ঠিক আছে? এই দুইটা তোমাকে একটা ধারক ধরতে হবে, মানে এই দুইটার তুল্য ধারকত্ব তোমাকে নির্ণয় করতে হবে। তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। কেন তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে? কারণ এটার থেকে চার্জ যখন এটা যাবে, মানে ব্যাপারটা হচ্ছে কি, এইটার দুই প্রান্তে যেই বিভব পার্থক্য থাকবে, হ্যাঁ কিভাবে দেখাই, হ্যাঁ এটার এই দুই প্রান্তে যে বিভব পার্থক্য থাকবে, আর প্রথম এগুলো তো চার্জিত অবস্থায় নাই, সো এগুলোর বিভব এটার সাথে এটার বিভবের ডিফারেন্স থাকবে, দ্যাটস মিন বিভব পার্থক্য থাকবে। চার্জ এটার থেকে এই দুইটাতে যাবে এবং যাওয়ার পর এই দুই প্রান্তের বিভবের সাথে এই দুই প্রান্তের বিভব যতক্ষণ পর্যন্ত না সেম হবে ততক্ষণ পর্যন্ত চার্জ আদান প্রদান চলতে থাকবে। তাহলে আমরা আগে দেখি এই দুইটাকে যদি একটা ধারক বানাইতে হয় তাহলে তাদের ধারকত্ব হবে CS। CS সমান হচ্ছে, যেহেতু তারা শ্রেণীতে অবস্থান করতেছে, তাহলে CS সমান 1/C2 প্লাস 1/C3 টু ইনভার্স। ঠিক আছে, এ দুটাকে যদি করি C2 ইন্টু C3, এদিকে হচ্ছে C2 প্লাস C3। তোমরা এই জায়গায় যদি ক্যালকুলেশন করো এই দুটাকে, তোমরা ফার্স্টে দুটো লসাগু নির্ণয় করবা, পরে কমপ্লিটলি ভগ্নাংশটাকে যদি করো তাহলে তোমরা এইটাই পাবা। আমি এটা ডিরেক্ট লিখে ফেলছি। আচ্ছা, C2 এর মান কত ছিল? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, নিচে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। আচ্ছা, এটা করি কত হয়? 10 টু দি পাওয়ার মাইনাস 9 যদি কমন নেই তাহলে হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর এদিকে থাকতেছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 যদি নেই তাহলে 2 5, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। আলটিমেটলি এই দুইটা যদি এলিমিনেট করি 5/6, 5/6 মানে কত? 1.2। এইটা হচ্ছে এই দুইটা ধারকের তুল্য ধারকত্ব। তাহলে এই দুইটা ধারক যদি কম্বাইন করো তাহলে কতটুকু পরিমাণ চার্জ রাখবে এইটা তোমাকে এখন নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা এখন তোমাকে নির্ণয় করতে হবে। সেম পেজ নিলাম, আমার এখন শুধু লাগতেছে এইটা Q1 নির্ণয় করছি না? আচ্ছা, Q1 নির্ণয় করছি, তাহলে একটা কাজ করি, এইটা রাখি, আমার এই একটা লাগবে, আর হচ্ছে এইটা লাগবে। এটা হচ্ছে CS এর মান, আর এগুলো কিচ্ছু লাগবে না। এখন দেখি তাহলে QS সমান দুই প্রান্তের বিভব পার্থক্য যতক্ষণ পর্যন্ত না সেম হবে। আচ্ছা, তাহলে এই চাবিটা যখন খোলা অবস্থায় থাকবে, এটা যখন বন্ধ অবস্থায় থাকবে, তখন এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই দুইটার কম্বাইনলি যে তুল্য ধারকত্ব, মানে ধারকটা সৃষ্টি করতেছে, তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকতে হবে। ঠিক আছে, মানে এই দুই পাশে তুমি বিভব পার্থক্য মেজার করলে যা পাবা, এই পাশের দুই পাশের বিভব পার্থক্য মেজার করলে তাই পাইতে হবে। এর মানে V1 সমান সমান VS হইতে হবে। S কেন লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে VS মানে কি দুইটার এই প্রান্ত থেকে এই প্রান্ত নিয়ে বিভব পার্থক্য, ইন্ডিভিজুয়ালি না, কিন্তু দুইটা সেম হইতে হবে। তো V সমান কি লেখা যায়? V সমান লেখা যায় Q1 প্রাইম ডিভাইডেড বাই, আমাদের আগের কনসেপ্ট, আগে এরকম একটা করছিলাম না, দুই প্রান্তের বিভব পার্থক্য সেম ধরে করছিলাম, Q/C1 সমান সমান QS ডিভাইডেড বাই CS। এটাই কিন্তু CS এর মানটা আমরা নির্ণয় করছিলাম।
আর এটা ছিল কার মান, এটা ছিল সম্ভবত Q1 এর মান, এটা ছিল Q1 এর মান। আচ্ছা, কিউ গেছে, Q1 প্রাইম গেছে, এটা QS হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আসো C1 CS এর মান আমাদের জানা আছে, সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি, শক্তি যেহেতু তুলনা করতে হবে, তাহলে আমাদের Q1 প্রাইম আর QS এর মান আমাদেরকে বের করতে হবে। আগের বার কিন্তু আমরা দুটার মান বের করে নিই, জাস্ট রেশিও আকারে রেখে দিছিলাম। এবার আমাদেরকে বের করে দেখাইতে হবে। আগেও বের করলে পারতা, বাট ওইটা করি নাই, সমস্যা নেই, তুলনা করতে বলছিল, হয়ে গেছে। বাট এখন তোমাকে করতেই হবে, ঠিক আছে? তো করতে চাইতে হবে। এখন একটু চিন্তা করো, প্রথমে যখন সবগুলা চাবি খোলা অবস্থায় ছিল, ধারকের ধারকত্ব ছিল, ধারকত্ব কিন্তু তার উপরে চার্জ আছে না নাই তার উপরে ডিপেন্ড করে না, ধারকত্বটা ডিপেন্ড করে সে কি পরিমাণ ধারণ করতে পারে। মনে করো একটা বালতি 10 লিটার পানি ধারণ করার তার সক্ষমতা আছে। এখন এর মানে এই না যে বালতির ভিতরে পানি যদি না থাকে তাহলে সে কোনো কিছু তোমরা ধারণ করতে পারবে না। তার ধারণ ক্ষমতা মানে একটা বালতির ধারকত্ব বলতে ওটা 10 লিটারই বুঝতেছো। এখন ভিতরে পানি 5 লিটার থাক আর ভিতরে পানি 7 লিটার থাক, তার ধারণ ক্ষমতা কিন্তু 10 লিটারই অবস্থান আছে। তো একইভাবে ধারকের ধারকত্ব কিন্তু তার উপর চার্জের উপরে ডিপেন্ড করে না। চার্জ তুমি দিলে সে সর্বোচ্চ এই পরিমাণ চার্জ ধারণ করতে পারবে, ওইটা বুঝাচ্ছে। কিন্তু তারপরে কি পরিমাণ চার্জ আছে না এটার উপরে ডিপেন্ড করতেছে না। এখন প্রথম ক্ষেত্রে এই দুইটা ধারক ধরে নিলাম জিরো ছিল, মানে তাদের ভিতরে কোনো চার্জ ছিল না। পরবর্তীতে তুমি যখন চার্জ দিবা তখন কিন্তু সে কিন্তু চার্জটা হোল্ড করবে। সো দেখো, তাদের এখন নিট যে চার্জের পরিমাণটা হবে, নিট চার্জের পরিমাণটা হবে যে কোথায় আমরা Q1 নির্ণয় করছিলাম না, এই Q1টা। কেন আমি তোমাকে এটা একটু বুঝাই বলি ব্যাপারটা। মনে করো 3টা বালতি ছিল, এই একটা বালতি, এই একটা বালতি, এই একটা বালতি। প্রতিটা বালতির নাম দিই, এই বালতির নাম দিয়ে ধরলাম Q1, এই বালতির নাম দিলাম Q2, এই বালতির নাম দিলাম Q3। প্রাথমিক অবস্থায় 3টাই খালি ছিল। পরে তুমি করছো কি, একজন আসছে, আসার পরে এটাকে পানি দ্বারা পূর্ণ করছে। কত লিটার পানি? মনে করো এটাকে 20 লিটার পানি দ্বারা পূর্ণ করলো। এটার ধারণ ক্ষমতা যাই থাক, এটাতে এখন 20 লিটার পরিমাণ পানি আছে, এটা কিন্তু তার কোয়ান্টিটি, ঠিক আছে? 20 লিটার পরিমাণ পানি আছে। এখন আমি বললাম যে এখান থেকে তোমাকে এই 3টাকেই ভরাট করতে হবে, এমনভাবে করো যাতে 3টা লেভেল থাকে। এখন তো দেখতে দুইটা সেমই লাগতেছে সবগুলা। তো তোমাকে এখন কি করতে হবে, তাহলে এটার থেকে পানি কিছু এটাতেও দিতে হবে, কিছু এটাতেও দিতে হবে। তো তুমি ফার্স্টে করছো কি, এই দুটাকে কম্বাইন করে ফেলছো, বালতি দুইটাকে। তো এই দুইটা বালতিকে আমি যদি কম্বাইন করি তখন এই বালতিটার নাম দিব কি, তখন এই বালতি দুইটার নাম দিব হচ্ছে QS। বালতিটাকে আমি কম্বাইন করলাম, করার পর একটা নতুন বালতি পাইছি, এই বালতির পরিমাণটা এই বালতিতে কি পরিমাণ ধারণ করে, QS পরিমাণ ধারণ করে। এইভাবে কেন করতেছি বলো তো, ওই যে কনসেপ্ট ওইটার সাথে মিল রাখার জন্য এইভাবে করতেছি। আচ্ছা, এখন দেখো, তাহলে এখান থেকে যখন ঢালবা, এখানে Q1 ছিল, ঠিক আছে? প্রথমে এখানে Q1 ছিল, আর এটাতে তো তখনও জিরোই ছিল, তখনও ছিল না। পরবর্তীতে এটার থেকে যখন কিছু পরিমাণ পানি ঢালবা তখন এইটাতে কি পরিমাণ পানি থাকে, পানিটা কিছুটা কমবে না, লেয়ারটা এখানে আসবে না, তখন এটার পানির পরিমাণটা দাঁড়াচ্ছে Q1 প্রাইম, ঠিক আছে? আর এই কিউ থেকে তুমি যতটুকু পরিমাণ বাদ দিছো অতটুকু পরিমাণ বাদ দিলেই তো কিউএস এর পরিমাণটা পাবা। যদিও এই মুহূর্তে কিউএস সমান 0 এই মুহূর্তে, তো পরবর্তীতে তুমি যখন পানি ঢালবা তখন কিছু পরিমাণ তো আসবে, কিছু পরিমাণ আসবে না, তো তখন কিউএস সমান সামথিং কিছু একটা পাবা। তো কতটুকু পরিমাণ পাবা, টোটাল Q1 থেকে এই সবটা যদি বাদ দাও, Q1 থেকে যদি Q1 প্রাইম বাদ দাও তাহলে কিউএস এর পরিমাণটা পাওয়া যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্টের জন্য বলছি, এটা আমাদের ম্যাথের জন্য না। এবার আসো, তাহলে বুঝতেই পারতেছো এই মুহূর্তে যখন তাদের বিভব সমান হবে, বিভব সমান হলে যে কোনো একটা কাজ করি আমরা, কি করা যায় আমাদের তো প্রথমে কি পরিমাণ ছিল, Q1 পরিমাণ ছিল, তাই না? আচ্ছা, এই দুইটার প্রান্তের বিভব পার্থক্য, এটা তাদের CS, আমরা তাদের ধারকত্ব জানি, তাদের বিভবও সেম হবে, সো S এর মানও জানি। আচ্ছা, Q1 প্রাইম ডিভাইডেড বাই QS ইজ ইকুয়াল টু C1 বাই CS। আমরা কিন্তু এই দুইটার মান জানি, বাট এই দুইটার মান জানি না। সো এইটার মান আমরা একটু পরে এখন জানতে পারবো। কিভাবে জানতে পারবো, আমরা যদি টোটাল Q1 থেকে QS পরিমাণ বাদ দেই তাহলেই কিন্তু
কিউ প্রাইমের মান জানতে পারবো। এটাই তো করছিলাম যে এখানে টোটাল যেটা ছিল এটা থেকে কিছু পরিমাণ ওদেরকে দিয়ে দিছিলাম, কিছু পরিমাণ যখন মানে চার্জ ওদেরকে দিয়ে দিই বাদ বাকিটা এখানে থাকে। সো কিউ ওয়ান তার কাছে আগে ছিল, কিছু পরিমাণ ওই পাশে কিউ এস রে দিয়ে দিয়েছি, তাহলে এখন কিউ ওয়ান থেকে কিউ এস বাদ দিলে আর যেটা থাকে ওইটাই তার কাছে এখন এই মুহূর্তে আসে। আচ্ছা, এটা হচ্ছে কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ এস মাইনাস এটারে করলে কি হয় ওয়ান থাকে সমান সমান সি ওয়ান বাই সি এস। আচ্ছা, তাহলে কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ এস সমান সমান এটার এই পাশে নিলে কি হবে প্লাস হয়ে যাবে। প্লাস যদি হয় তুমি আলটিমেটলি তো এটাকে ভগ্নাংশটাকে কিছুটা চেঞ্জ করলে দাঁড়াবে ফর্মুলাটা হচ্ছে এরকম কিউ ওয়ান প্লাস সি এস। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, আমাদের আলটিমেটলি নির্ণয় করতে হবে কার হচ্ছে কিউ এস এর মান। কিউ ওয়ানের মান কিন্তু আমরা জানি। সো কিউ এস সমান সমান এদিকে উল্টায় যাবে, এদিকে হচ্ছে সি এস, এদিকে হচ্ছে সি ওয়ান প্লাস সি এস ইন্টু কিউ ওয়ান। এখন জাস্ট মানগুলা বসায় দাও। আগেরটাও কিন্তু এভাবে করলে কিন্তু তোমার চলে আসতো তোমার। ঠিক আছে। সো এখন মানগুলা বসায় দাও। সি এস এর মান কোথায় নির্ণয় করছিলাম, এই যে সি এস এর মান হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻9। সি ওয়ানের মান কত ছিল, সি ওয়ানের মান ছিল 3 ইন্টু 10⁻⁻9 প্লাস সি এস এটার মান হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻9 ইন্টু কিউ ওয়ান কত, কিউ ওয়ান হচ্ছে এই যে এটা 3 ইন্টু 10⁻⁻8। তাহলে একটা কাজ করি, এটা যদি কমন নেই আর এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে কিছুই থাকে না, তাহলে উপরে থাকতেছে 1.2, নিচে থাকতেছে 3 প্লাস 1.2। ঠিক আছে। সেটার জন্য এখন আরেকটা পেজ নিতে হবে, আরেকটা পেজ লাগবে না অবশ্য। দেখো তাহলে নিচে থাকতেছে 4.2, উপরে থাকতেছে 1.2। 1.2 ডিভাইডেড বাই 4.2 ইন্টু 3 ইন্টু 10⁻⁻8। 1.2 ডিভাইডেড বাই 4.2 ইন্টু 3 ইন্টু 10⁻⁻8 না -8। এটা হচ্ছে কার মান, কিউএস এর মান। কিউএস এর মান নির্ণয় করা শেষ। ঠিক আছে। সো আমাকে বলছে এটা কি, আমাকে বলছে দ্বিতীয় ক্ষেত্রে ধারক সমূহের চার্জিত শক্তির তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো। কিউএস মানে কি, এই পরিমাণ চার্জ এইটার ভিতরে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। ঠিক আছে, এই দুইটার ভিতরে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। এখন তোমাকে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে ধারক সমূহের চার্জিত শক্তির তুলনামূলক বিশ্লেষণ করো। চার্জিত শক্তি, তাহলে এখন শক্তির তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। কি বেশি বড় হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা ফাইনাল কিউএস এর মান পাইছি। কিউএস এর মানটা আমাদের এদিকে থাক। এখন চার্জিত শক্তি সমান কি, চার্জিত শক্তি ইউ সমান হাফ সিবি স্কোয়ার লিখতে পারো, অথবা চাইলে সিবি স্কোয়ারকে আর কি লেখা যায়, সিবি স্কোয়ারকে যদি সি দ্বারা যদি গুণ করি হাফ কিউ স্কোয়ার বাই সি, এটাও হিসাবেও লিখতে পারো, যে কোনো একটা হিসাবে লিখতে পারো। তাহলে এটা দ্বারা প্রথমে লিখো, তাহলে তুমি এটা দ্বারা প্রথমে কিসের লিখতে পারবা, তাহলে প্রথম যে ধারকটা ছিল C1 ধারক, C1 ধারকের জন্য তাহলে U1 বসাই দিই। C1 ধারকের ধারকত্ব C1, আর হচ্ছে বিভব কত পাইছিলাম, এটার বিভব ছিল হচ্ছে 10। ঠিক আছে, এই হিসাবে দিতে পারো, বা চার্জের পরিমাণ দ্বারাও দিতে পারো, যে C1 বাই Q1 এইটা হিসেবেও দিতে পারো, যে কোনো একটা। যদি বিভব না পাও তাহলে কিউ স্কোয়ার বাই সি এই সূত্র ফর্মুলা ইউজ করতে পারো। তাহলে এইটা করলে একটা মান পাবা, কার জন্য পাবা, এই ধারকের জন্য একটা পাবা। তারপরে হচ্ছে U2 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু Q2 কিউ স্কোয়ার সি,
আচ্ছা, এখন প্রশ্ন আসে যে এই দুইটার জন্য তো ইন্ডিভিজুয়ালি লিখি নেই, প্রথমে যেই কাজটা করছি এই দুইটার যে চার্জটা হচ্ছে একসাথে নির্ণয় করছি, যে দুইটা কম্বাইন্ডলি কি পরিমাণ চার্জ রাখতে পারবে এইটা ফার্স্টে নির্ণয় করছি। এখন আমার তাদের চার্জটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে, সো চলো বেসিক্যালি এই কাজটা এখন করি। এটা আগে করা উচিত ছিল আমার চার্জটা। আচ্ছা এখানেই করি, সমস্যা নেই। দুজনের কাছে কম্বাইনলি কি পরিমাণ চার্জ আছে, Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু QS পরিমাণ চার্জ আছে, তাই না? আচ্ছা, এখন শুধুমাত্র Q1 সমান সমান কি হবে, QS থেকে Q2 বাদ দিলে যা থাকে তাই থাকবে নাকি? এখন হচ্ছে Q1 সমান কত হবে, সরি Q12 লিখতেছি কেন, 2 3 লিখি, বোঝা ইজি হবে, 2 3 লিখি, 3 3, ওকে। আচ্ছা দেখো ভোল্টেজও হয়তো আমার লাগবে না, এইখানে যেটা করবা এখানে নির্ণয় করার সময় কোথায় Q1 প্রাইম ছিল, আমরা এখান থেকে হিসাবটা স্টার্ট করছিলাম, রাইট? সো এইখানে যখন দিবা এইখানেও Q1 প্রাইম ধরেই করবা, ঠিক আছে? কারণ এইটা যখন কানেক্টেড অবস্থায় থাকবে তার কাছে কিন্তু আর কিউ পরিমাণ চার্জ নাই, তার চার্জ কিন্তু ওদের কাছেও গেছে, সো ওর কাছে এখন আর Q1 পরিমাণ নাই, তার কাছে এই মুহূর্তে Q1 প্রাইম মানে ওদেরকে দেওয়ার পর অবশিষ্ট যে চার্জটা ছিল ওই চার্জটা দ্বারা হিসাব করবা। আর এদের ক্ষেত্রে এইটা আসলে এত দিকে যা লাগতেছে না, ঠিক আছে? তোমাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে না, তুমি যেটা করবা U2 আর U3 এর ক্ষেত্রে সেম সূত্র অ্যাপ্লাই করতে পারবা, তাদের জন্য যে চার্জ উভয়ের জন্য সেম চার্জ ইউজ করে করবা। সেম চার্জ যেটা ছিল সেটা কি ছিল, মানে আমার একটা Q1 প্রাইম ছিল, রাইট? আর আরেকটা কি ছিল, আরেকটা ছিল QS, উভয়ের জন্য সেমটা করছিলাম। সো এইখানে হচ্ছে QS স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে CS, এটা দ্বারা করলে যা আসবে তা। সো U3 এর জন্য সেম কাজটাই করবা। সো U3 এর জন্য শুধু এই যে এটা CS বলতে কি, এটা হচ্ছে আচ্ছা এটা যার যার ইন্ডিভিজুয়ালি দেওয়া লাগবে। Q2 এর জন্য এটা হচ্ছে 2 দিবা, আর যখন U3 এর জন্য করবা তখন হচ্ছে হাফ ইন্টু QS স্কোয়ার ডিভাইডেড বাই C3 দেওয়া করবা। এই শেষ করলে যেগুলা পাবা তখন হচ্ছে তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করতে পারবা, শেষ। মানে আমার অনেক লেন্দি হয়ে যাবে, দ্যাটস ওয়াই এই জায়গাটা মানে ক্যালকুলেশনটা আমি স্কিপ করতেছি, ঠিক আছে? আর পরে শক্তির তুলনা শেষ। আচ্ছা এবার দ্বিতীয় নাম্বারটায় আসো। দ্বিতীয় নাম্বারটায় বলতেছি কি, এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র যদিও একরকম, 400 ভোল্ট সব কিছুই সেম আছে। আচ্ছা বলতেছি কি এরিয়ার মান দেওয়া আছে, ডিস্টেন্স, এই দুইটা যে পাথ ছিল দুইটা পাথের ডিস্টেন্স দেওয়া, K1 এর মান হচ্ছে 2, মানে এখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া K1, এখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া হচ্ছে K2, এই দুইটার মান দেওয়া, K1 এর মান 2 আর K2 এর মান হচ্ছে 6। সুন্দর করে যদি লিখি এটা হয় এরকম 2 আর K2 এর মান দাঁড়ায় হচ্ছে 6, আর তাদের বিভব পার্থক্য হচ্ছে 400 ভোল্ট, যেটা চিত্রেই দেওয়া আছে। উদ্দীপকের চিত্র 1 ধারকটির ধারকত্ব নির্ণয় করো। উদ্দীপকের এই হচ্ছে টোটাল ধারক, এইটা একটা পাত, এইটা একটা পাত, ঠিক আছে? মধ্যবর্তী যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই অর্ধেকে দেওয়া এক রকমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই অর্ধেকে দেওয়া অন্য রকমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে? আর তাদের ডিস্টেন্সটা হচ্ছে কি D। তো এরকম যেহেতু আছে তোমাকে কি করতে হবে, মানে তোমার পাতটা এই হিসাবে দেওয়া, এটা দেখ করি, এই হচ্ছে একটা, তারপরে এখান থেকে আরেকটা নিয়ে গেছে এইটা, তারপরে যেই কাজটা তারা করলো এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা। সো এইটা হচ্ছে সম্পূর্ণ একটা ধারক, সমান্তরাল পাত ধারক। তো সমান্তরাল পাত ধারকের এরিয়া লাগে, ডিস্টেন্স লাগে, তাহলে আমরা তাদের ধারকত্ব নির্ণয় করতে পারি। সমস্যা দাঁড়াইছে এই যে মাঝখানের এইটা, যে এইখানে দিছে এক রকমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই যে এদিকে দিছে এক ধরনের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এদিকে দিছে আরেক ধরনের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এইটা দ্বারা কি করছে, সম্পূর্ণটাকে এইটা একটা পোর্শন এইটা একটা পোর্শন, দুইটা পোর্শনে ভাগ করে ফেলছে। বুঝতে পারছো যে এখান থেকে এখানে দুইটা পোর্শনে ভাগ করা, কারণ এইখানে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া এটার মান হচ্ছে K1, আর এইখানে যেটা দেওয়া এটার মান হচ্ছে K2। তোমাকে আলটিমেটলি কি করতে হবে, এইটাকে একটা ধারক ধরে কাজ করতে হবে, এটাকে একটা ধারক ধরে কাজ করতে হবে, এবং তারা কি হিসাবে আছে, তারা উভয় কিন্তু সমান্তরালে অবস্থান করতেছে, দেখো সেম জিনিসটাই সমান্তরাল অবস্থান করতেছে না? হ্যাঁ, কারণ ওর এক প্রান্ত এটার সাথে, ওরও এক প্রান্ত এটার সাথে কানেক্ট করা। তাহলে আমি দুটাকে আলাদা করে লিখি এখন। সো আলাদা করে যদি লিখি ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায়,
ঠিক আছে? এই যে দেখো দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার K1, এটা হচ্ছে আমার K2। দেখো তো এই ধারকের এই প্রান্ত যেইটার সাথে কানেক্ট করা, এই ধারকেরও এই প্রান্ত এটার সাথে কানেক্ট করা, আবার এই প্রান্ত এইদিকে যার সাথে কানেক্ট করা, এই প্রান্ত তার সাথে তার দিকে কানেক্ট করা। অর্থাৎ এই ধারকটাকে, এই চিত্রটাকে ফার্স্টে এখানে আলাদা আঁকলাম, তারপরে এই দুটাকে আমি সেপারেট করে এভাবে আঁকতে পারতেছি। এর মানে এই সম্পূর্ণটা একটা ধারক, এইটা একটা ধারক, এবং তারা সমান্তরালে অবস্থান করতেছে। তাইলে এখন কি করব, সমান্তরালের জন্য এটার একবার ধারকত্ব নির্ণয় করব, এটার একবার ধারকত্ব নির্ণয় করব, তারপর সমান্তরাল পাত ধারকের যে সমবায়টা যেভাবে যোগ করি ওইভাবে জাস্ট যোগ করে ফেললেই হয়ে যাবে। এটা হচ্ছে কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে দিলাম। এখন আসো করি তাইলে আমরা, যেহেতু সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারকের জন্য এটা ধরি, এটার ধারকত্ব ধরি C1, এটার ধারকত্ব ধরি C2। তাহলে C1 সমান কি হবে, C1 সমান হবে উপরে হবে এপসাইলন নট K ইন্টু A ডিভাইডেড বাই হচ্ছে D। আচ্ছা এখন প্রশ্ন আসো তাদের এরিয়া কতটুকু। আগে সম্পূর্ণটার এরিয়া এতটুকু ছিল A, এখন তুমি এটারে অর্ধেক অর্ধেক ভাগ করছো, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তাহলে কি হয়ে গেছে A/2 হয়েছে না? তাহলে সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে A/2 হবে। ডিস্টেন্স কিন্তু আগের মতোই আছে, দেখো এখান থেকে এখানের যে ডিস্টেন্স, এখান থেকে এখানের ডিস্টেন্স কিন্তু আগের মতোই আছে, সো ডি আর চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? তাহলে এপসাইলন নটের মান আমরা সবাই জানি 8 পয়েন্ট আছে, এটা অনেকবার লিখছি, এটা লিখবো না, এটা ক্যালকুলেশন করার সময় বসাই দিব। শুধু এখানে এপসাইলন নট দিব ইন্টু কে, এটার জন্য C1 এর কে এর মান হচ্ছে কত, এই যে দেওয়া আছে 2, A/2 কত, শুধু A হচ্ছে 0.2, তাহলে A/2 হচ্ছে 0.1, আর ডি কত 2 মিটার, এটার জন্য একটা পাবা। একইভাবে C2 এর জন্য একটা পাবা। ঠিক আছে? C2 এর জন্য একটা পাবা, এটা একটু কমায় রাখি। C2 এর জন্য এপসাইলন নট, এখানে থাকবে K2, এটা হচ্ছে K1, এটাও থাকবে A/2, এটাও থাকবে D, সবকিছুই সেম থাকবে ইনটু এখানে K2 এর মান কত, এটা হচ্ছে 6 বসাবা, A/2 হচ্ছে 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 2, সবই সেম, জাস্ট এটা থেকে এটা 3 গুণ কম 3 গুণ বেশি আর কি রে। তো নির্ণয় করি আমি 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 2 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটার মান আসতেছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, আর এটা থেকে এটা 3 গুণ বেশি, দেখো সব কিছুই সেম, জাস্ট এটা 2 এটা 6, দ্যাটস মিন আনসার ইন্টু 3 দিলেই হচ্ছে আমার 2.6562 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, শেষ। সো এইটা যেটা পাইছি, এখন যেহেতু আমাদের সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারকের বেলা আমরা ডিরেক্ট যোগ করতে পারি, আমরা যখন তুল্য ধারকত্ব নির্ণয় করি তখন আমরা ডিরেক্ট যোগ করি। সো এইটার সাথে এটা ডিরেক্ট যোগ করে দিই, আনসার প্লাস 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। ডিরেক্ট যোগ করলে যেটা পাবা তাদের তুল্য ধারকত্ব CS ইজ ইকুয়াল টু 3.54 ইন্টু 16, আচ্ছা 16 এর লিখলাম না, 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর ধারকত্ব, তাই না? ধারকত্ব হচ্ছে ওকে, এটাই হচ্ছে তাদের ধারকত্বের মান, ফ্যারাড হিসাবে লেখা দিবে, আর যেহেতু সব এসআই ইউনিটে করছি ধারকত্ব ফ্যারাড হিসাবে লেখা দেওয়া শেষ। এটা হচ্ছে আনসার। এখানে বেসিক্যালি তুমি কনসেপ্ট যদি ধরতে পারো তাইলেই তোমার হয়ে গেছে কাজ। আচ্ছা পরবর্তীতে আসি, ঘ নাম্বারটা। ওকে, ঘ নাম্বারটাও মোটামুটি সেম কনসেপ্টেরই, শুধু চিত্র 1 ও দেখা সঞ্চিত শক্তি কি সমান হবে? চিত্র 1 আর দুইটা তো সেম, দুইটাই তো সেম, এখানেও K1 K2, এখানেও K1 K2। আচ্ছা এই দুইটা সেমই হবে, আনসারটা যেটা হবে ঘ নাম্বারে হচ্ছে বলছে চিত্র 1 আর চিত্র 2 ধারকের সঞ্চিত শক্তি কি সমান হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হ্যাঁ, সঞ্চিত শক্তি সমান হবে। কেন সমান হবে? তার কারণ সঞ্চিত শক্তি ইউ সমান কি জানো, হাফ
কিউ স্কোয়ার বাই সি দিতে পারো, অথবা তুমি হচ্ছে হাফ সি ভি স্কোয়ার দিতে পারো। তো সি তো নির্ণয় করলাই, এটার সিও একবার নির্ণয় করবো, এটার সি, দুইটার সি সেমই আসবে কারণ সব কিছুই সেম। আর ভি স্কোয়ার, দুইটার ভিও সেম, সব কিছু সেম আসবে। তবে যেটা হওয়া উচিত ছিল, এদের ভিতরে যে কোনো একজন এইভাবে দেওয়া উচিত ছিল, তাইলে হয়তো একটু ডিফারেন্ট আসতো। যেমন এইটাকে যদি এইভাবে লিখতো না, এই যে এটাকে যদি এইভাবে দিত এবং এদিকে এক পাশে দিত K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক, এদিকে দিত K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক, তখন হয়তো ডিফারেন্ট আসতো। বুঝা গেছে? তখন ডিফারেন্ট আসতো। তখন কি করতাম, তখন এইটাকে এই ওয়েতে নির্ণয় করতাম। আর এইটার জন্য কি করতাম, এটাও সমান্তরাল পাত ধারক, সো এটার জন্য করা হয়তো এইটা একটা ধারক। এবার এইটার কনসেপ্টটা একটু তোমাদেরকে বলি। এটার যে কনসেপ্টটা, এটা হচ্ছে এরকম, এটা সেম থাক, এটা তো আমাদের আগেই ছিল না। আচ্ছা, এইটা মুছে ফেলি, এইটা মুছে ফেলি, তারপরে হচ্ছে এটাও মুছে ফেলি। যদি এরকম হইতো, মাঝ বরাবর যদি ভাগ করতে পারতাম, তখন কি হইতো, এটা হয়তো আমার K1, এটা হয়তো আমার K2, ঠিক আছে। এইখান থেকে এখান পর্যন্ত সম্পূর্ণটার ডিস্টেন্স কত, ডি। সো অর্ধেক কত হবে, এটা হবে হচ্ছে D/2, এটা হবে হচ্ছে D/2। ডিস্টেন্সটা চেঞ্জ হবে বাট এরিয়াটা সেম থাকবে। সো এরিয়াটা যখন সেম হইতো তখন হচ্ছে ব্যাপারটা এমন হইতো অনেকটা, এইটা, ঠিক আছে। এই যে দেখো, এই দেখো, এখন এইটা একটা ধারক, এইটা একটা ধারক, এই ধারকের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে K1, এই ধারকের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে K2, এবং এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে D/2, এখান থেকে এখানের ডিস্টেন্সটা হচ্ছে D/2, কিন্তু এরিয়াটা এটার ক্ষেত্রেও এ থাকতেছে, এটার ক্ষেত্রেও এই থাকতেছে, এটার এরিয়া তো সেমই হবে। সো তখন তোমাকে কি করতে হতো, তখন তারা শ্রেণীতে অবস্থান করতেছে, তো শ্রেণীতে যখন অবস্থান করতে হতো তখন দুইটার ইন্ডিভিজুয়ালি যে আমরা যেভাবে যোগ করে ফেলছিলাম না, এই দুইটা তখন যোগ করছিলাম না, তখন এই দুইটা সরাসরি এইভাবে যোগ না করে তখন এই দুইটার ধারকত্ব CS সমান সমান এইভাবে লিখতাম যে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এইটা হিসাবে করতাম। তাহলে এইখানে দেখো সিএসটা, অর্থাৎ তাদের তুল্য ধারকত্বটা একরকম আসতেছে, তখন এই জায়গার মানটা, এই সি এর মানটা একরকম হইতো। আর যদি এইটার জন্য করতে যাইতাম তখন হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার, তখন সি এর মানটা ডিফারেন্ট হইতো। তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ, চিত্র 1 আর চিত্র 2 এ ধারকের সঞ্চিত শক্তি ডিফারেন্ট হবে। বাট এখন তো দুইটা চিত্র সেমই দিছে, তো এখন আনসারটা সেম হবে। ওইটা হওয়া উচিত ছিল, মানে এইটা যে এই হিসাবে দেওয়াটা উচিত ছিল। আচ্ছা, আমাদের আর বেশি দূর নাই, এই টাইপের জাস্ট একটাই আছে। সো এখানে কি বলতেছে, সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর মান দেওয়া, তারপরে বলছে যে ওয়াই জেড তলের সাথে এত মিটার স্কোয়ার অঞ্চলের কার্যকরী ক্ষেত্রের মাধ্যমে আধান 15 সেন্টিমিটার ব্যাসার্ধ এত ধারকত্বের একটি গোলকের পরিধি স্থাপন করা হলো, ওয়াই জেড তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান কত। তাহলে ফ্লাক্সের মানটা আমরা কিভাবে নির্ণয় করি, ফ্লাক্সের মানটা হচ্ছে ইন্টিগ্রেট করি কাকে, তড়িৎ প্রাবল্যকে, কার সাপেক্ষে, তলের সাপেক্ষে, ঠিক আছে। তলের ক্ষেত্রফলের সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেট করা হয়। তাহলে এটা যদি ইন্টিগ্রেট যদি করা হয় মানে ডট গুণফল করা হয় আর কি। ইন্টিগ্রেশন সাইন এখন কি হইল, সো অতিক্রান্ত ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই ডট এস। ই কত, ই হচ্ছে 2i প্লাস 4j প্লাস 7k। এস এর মান কত দিছে, এস এর মান দিছে 100 মিটার স্কোয়ার। এটা কোথায় দিছে, এটা দিছে হচ্ছে ওয়াই জেড তলে, 100 মিটার স্কোয়ার দিছে হচ্ছে আমার ওয়াই জেড তলে। আচ্ছা, ওয়াই আর জেড তল, তাই না? আমরা একটু চিত্রটা এঁকে দেখি ওয়াই জেড তল কিভাবে হয়। এই হইল একটা, এই হইল একটা, এই হইল একটা।
এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা, ওয়াই আর জেড যেটা থাকে, কোথায় কোথায় কোথায়, ওয়াই আর জেড যেটা থাকে এটা হচ্ছে এই তলটা বেসিক্যালি, এই যে এই তলটা। হ্যাঁ, এটা হচ্ছে এই তলটা। তো এই তলের ডিরেকশনটা কোন দিকে, তলের মানটা দেওয়া আছে, মানটা কত, 100 মিটার স্কোয়ার, ঠিক আছে 100। কিন্তু এটাকে ভেক্টর আকারে যদি প্রকাশ করি তখন কি হবে, যে কোনো তলের যে দিকটা হয় হচ্ছে ওই তলের উপর লম্ব বরাবর। ওই তলের উপর লম্ব বরাবর যদি করতে যাই তখন আমাকে যেটা করতে হবে, তখন হচ্ছে লম্ব বরাবর হচ্ছে সেটা এক্স এর দিকের সাথে ম্যাচ করবে, ঠিক আছে। তখন এটা এক্স এর দিকের সাথে এই যে এইভাবে ম্যাচ করবে লম্ব বরাবর। সো তাহলে লম্ব যে এই দিকটা, তাহলে দিকটা কত হবে, সেই দিকটা হবে হচ্ছে 100i। তাহলে আমাকে এস এর মানটা কি লিখবো, এস এর মানটা লিখবো 100i। তাহলে আলটিমেটলি সবগুলো যেহেতু ডট গুণফল হবে, এটা জাস্ট লাস্টে হয়ে যাবে 200। সো আমার আনসারটা হচ্ছে কি, অতিক্রান্ত ফ্লাক্স হচ্ছে 200। শেষ। বেসিক্যালি এখানে তোমার যে কষ্টটা হবে এটা হচ্ছে যে এই 100 যেটা, এটা তুমি ভেক্টরে রূপান্তর করতে তোমার কষ্ট হবে, তোমার বুঝতে একটু প্রবলেম হতে পারে যেটা ভেক্টরে রূপান্তর করলে ডিরেকশনটা কোন দিকে যাবে। তো যেহেতু এক্স মানে ওয়াই জেড তল বলছে না, হ্যাঁ, সো ওয়াই জেড তো, সো ওয়াই জেড তলের ডিরেকশনটা হয় এক্স অক্ষ বরাবর, মানে শুধু ওয়াই জেড তলের জন্য না, যে কোনো তলের দিক হয় ওই তলের অভিলম্ব বরাবর। আচ্ছা, উদ্দীপকের এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এটা আমাদের একদম লাস্টের টাইপ। সো তড়িৎ দ্বিমেরুর উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ বিভবের মান কত, পি বিন্দুতে বিভবের মান জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। এটা একটা তড়িৎ দ্বিমেরু, তাই না। সো এখানে যেটা করবা, এখানে তুমি ম্যানুয়াল মেথডও করলেও পারো, অথবা তোমার যদি ডিরেক্ট সূত্র মুখস্থ থাকে তুমি সূত্র জানলেও পারো। তাহলে তুমি একবার এই বিন্দুর জন্য নির্ণয় করবা, আরেকবার এই বিন্দুর জন্য নির্ণয় করবা, তারপরে সম্পূর্ণটা করে ফেলতে পারো। বুঝা গেছে। সো আমরা এখন আর বলছি ওপি রেখা দ্বিমেরুর মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের কিরূপ পরিবর্তন করে। আচ্ছা, এটার জন্যই করি। প্রথমে বলি পি বিন্দুতে তড়িৎ বিভবের মান, পি বিন্দুটা কোথায় আছে একটু দেখো তো। তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে, মানে তড়িৎ দ্বিমেরুর আশেপাশের যে কোনো বিন্দুতে অবস্থান করতেছে। সো এটার জন্য যেটা হবে 1/4 পাই এপসাইলন নট, কে তো এই মুহূর্তে নাই, উপরে থাকতেছে হচ্ছে পি, পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই ক্ষেত্রে পিটা কি, পির মানটা হচ্ছে 2ql, তড়িৎ ভ্রামক 2lq, তড়িৎ ভ্রামকের মান, এটা সমান সমান পি। আমরা এটা না লিখে সরাসরি এইটা লিখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানগুলা জাস্ট বসায় দাও, মানগুলা জাস্ট বসায় দাও। মানগুলা বসাইলে কি হয়, 1/4 পাই এপসাইলন নটের মান আমরা সবাই জানি 9 × 10⁻৯। আরটা কত হবে, আর হবে এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটার মান হচ্ছে আর। সো আর কত, 4 মিটার, 4 4 16। পির মানটা এখান থেকে নির্ণয় করবা, বা তুমি চাইলে ম্যানুয়ালি এখানে লিখতে পারো 2 × l। এল বলতে কি বুঝাই, এল বলতে বুঝাই হচ্ছে এই যে এইখান থেকে মধ্যবিন্দুর ডিস্টেন্স, এইটাকে বলি এল। অথবা তুমি চাইলে এখান থেকে সম্পূর্ণটার ডিস্টেন্স নিতে পারো, এইটাকে ধরা হয় হচ্ছে 2l। সো 2l এর মান আমরা সরাসরি বসাই দিতে পারি চাইলে। 2l এর মান কি, 2l এর মান হচ্ছে এইটা প্লাস এইটা 0.2 mm, 0.2 mm, 0.2 mm মানে কি, এত মিটার, ইনটু কিউর মান বসাইছি। কিউ কত, কিউ হচ্ছে যে কোনো একটা চার্জের মান বসাবা, আইদার এইটা অর এটা, সাইন দেওয়া দরকার নাই, প্লাস মাইনাস দেওয়া দরকার নাই। 4 মাইক্রোকুলম, 4 × 10⁻⁻6 ইন্টু কস থিটা, এই যে থিটার মান দেওয়া আছে, কস 30 ডিগ্রির মান কত, √3/2। আচ্ছা, কস 30 বসাও। এখন এটা করলে যত আসবে আনসার হচ্ছে তত। কার মান, এটা হচ্ছে পি বিন্দুতে বিভবের মান। এটা হচ্ছে ডিরেক্ট সূত্র বসাইছি যে তড়িৎ বিভবের মানে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে বিভবের যে রাশিমালা, এটা হচ্ছে বিভবের রাশিমালা সূত্র বসায় করে ফেলছি। আর হচ্ছে ওপি রেখা দ্বিমেরুর মধ্যবিন্দুতে, ওপি রেখার দ্বিমেরুর মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কি পরিমাণ পরিবর্তন ঘটবে। আচ্ছা, এটার জন্য বেসিক্যালি যেটা করবা, একবার এইখানে যে কোনো একটা বিন্দুতে একবার তোমাকে কি করতে হবে, এই মধ্যবিন্দু থেকে এখানে 4 মিটার দূরে, 4 মিটার দূরে একবার তোমাকে প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। আবার ঠিক মানে এই রেখার উপরে আরেকবার ঠিক লম্ব বরাবর একবার করতে হবে, দুইবার করতে হবে, করে জাস্ট কি পরিমাণ পরিবর্তন হয় এইটা দেখাইতে হবে। তো এইটা আমাদের হোমওয়ার্ক থাকলো। লাস্ট কোয়েশ্চেন,
উল্লেখিত তড়িৎ দ্বিমেরুর n বিন্দুতে তড়িৎ বিভব বের করো। আচ্ছা, n বিন্দু বলতে এইটা বোঝাচ্ছে। তখন আমরা কোথায় করছিলাম? তখন আমরা যে কোনো বিন্দুর জন্য করছিলাম, আর এখন কি করব? এখন হচ্ছে জাস্ট একটা বিন্দুর জন্য করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমাদের জাস্ট একটা বিন্দুর জন্য করলেই হয়ে যাচ্ছে। এটাও বেসিক্যালি আগেরটার মতোই। তো n বিন্দুতে বিভব নির্ণয় করবো। আচ্ছা দেখো, সেম আগেরটার সূত্র, তোমরা এইটা হচ্ছে যে এই যে সূত্রটা না, এটা হচ্ছে একদম একটা কমন সূত্র। এই সূত্রটা দিয়ে তুমি যে কোনো জায়গায় করতে পারো। অর্থাৎ তোমার হচ্ছে এটা হচ্ছে একটা দ্বিমেরু ভ্রামক, এই ভ্রামকের যে কোনো বিন্দুতে তুমি বিভব নির্ণয় করতেছো, রাইট? তো তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে। এখন কয়েকটা আছে, তুমি বইয়ের মধ্যে দেখবা যে একটা আছে, দেখবা যে একদম লম্ব বরাবর যে দ্বিমেরু ভ্রামকের যে মধ্যবিন্দু, ঠিক আছে, যে মধ্যবিন্দু যে দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে, দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে আমার ইয়ার রাশিমালা, কি বলে, বিভবের রাশিমালা বা বিভবের সূত্র কত, ওইটার জন্য একটা সূত্র আছে। আবার মনে করো যে তড়িৎ দ্বিমেরুর অক্ষ, মানে এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু অক্ষ, এইটার যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। কয়েকটা শিখতে হবে, দরকার নাই, তুমি বেসিক্যালি একটা শিখবা। এটা যে কোনো বিন্দুর জন্য দিচ্ছে, এটা একটা শিখবা। এই একটা শিখলে যেটা হবে, এখানে আর এর যে মানটা বারবার তুমি বসাবা, আর এর মানটা কোনটা হবে আমি বলি। আর এর মানটা হবে এই যে 0 বিন্দু থেকে এই বিন্দুর যে ডিস্টেন্সটা। আবার পি বিন্দুকে তুমি যদি এখান থেকে সরাই, তুমি যদি পি বিন্দুকে যদি এখানে নিয়ে আসতা, ঠিক আছে, পি বিন্দুকে তুমি এখান থেকে সরাই যদি এখানে নিয়ে আসতে, তাহলে এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা, এটা তুমি আর এর মান হিসেবে বসাই দিতে পারতা। আবার এটাকে যদি এখান থেকে এখানে নিয়ে যাও, তাহলেও সেম হবে। ধরো তুমি পি বিন্দুটাকে সরাই এখান থেকে এখানে নিয়ে আসছো, তাহলে যে এতটুকুর ডিস্টেন্সটা আর এর জায়গায় বসাই দিবা। আর শুধু তোমাকে চেঞ্জ করতে হবে বারবার cos থিটাটা। যদি অক্ষের উপরে থাকে তাহলে থিটার মান 0, দ্যাটস মিন cos থিটা ইজ ইকুয়াল টু 1। যদি এই বরাবর উপরে থাকে তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাটস মিন সম্পূর্ণটা হয়ে যাচ্ছে 0, দ্যাটস মিন সম্পূর্ণটাই হয়ে যাবে 0। তুমি বই খুলে দেখবা যে দ্বিমেরুর যে লম্ব দ্বিখণ্ডক আছে, লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালায় বিভব v ইজ ইকুয়াল টু 0 পাবা। আর যদি আবার এদিকে আসতে থাকে, আবার আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে। এবং এই পয়েন্টে যদি কোথাও আসে, এই পয়েন্টে দেখবা নেগেটিভ পাবা। কেন নেগেটিভ পাবা? কারণ থিটার মান তো তখন কি হয়ে যাবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে -1, আলটিমেটলি সবটার ভ্যালু সেম পাবা, জাস্ট মাইনাসে পাওয়া যাবে। এই হচ্ছে ঘটনা। সো এইভাবে তুমি এইটা নির্ণয় করতে পারো। সেম ওয়েতে আমরা এখন এইটা করব, এই যে n বিন্দুতে তড়িৎ বিভব। সো n বিন্দু, এখান থেকে n বিন্দুর ডিস্টেন্স কত? এখান থেকে n বিন্দুর ডিস্টেন্স যেটা দেওয়া আছে 0.5। সো তুমি যদি আগের মতো করো 1/v ইজ ইকুয়াল টু 4 pi epsilon naught ইনটু, উপরে কি লিখছিলাম, p cos theta লিখছিলাম, নিচে লিখছিলাম r স্কয়ার। সো এখানে a এতটুকুর জন্য হচ্ছে 9 × 10⁹ ইনটু p এর মান কত? p ইজ ইকুয়াল টু 2l3। 2l মানে কি? 2l মানে হচ্ছে এই সম্পূর্ণটার দৈর্ঘ্য। সো 2l হচ্ছে 4 সেন্টিমিটার, মানে 4 × 10⁻²। আর q যে কোনো একটার আধান, যে কোনো একটার আধান হচ্ছে 5 ইনটু 12 মানে p এর মান হয়ে গেছে cos থিটা। cos থিটা কত হবে এখানে? এখানে cos থিটা হচ্ছে 0, সো দ্যাটস মিন cos থিটার মান হবে 1, আর r এর মান হচ্ছে 0.5 মিটার, 0.5 হোল স্কয়ার। তাহলে তুমি কার মান পেয়ে গেছো? তুমি গ নাম্বারের মান পেয়ে গেছো, শেষ। এখন আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলতেছে তড়িৎ দ্বিমেরুর দরুন n বিন্দুতে প্রাবল্য m বিন্দুর প্রাবল্যের দ্বিগুণ হবে কি হবে না? হ্যাঁ হবে, আগেই বলা যায়। যেমন এই বিন্দুর জন্য যদি তুমি প্রাবল্য নির্ণয় করতে চাও, এই বিন্দুর প্রাবল্য E সমান হবে কি? আমি ডিরেক্ট সূত্রটা লিখে ফেলি, 4 pi epsilon naught, উপরে থাকতেছে এটার জন্য উপরে থাকতেছে হচ্ছে p/r3। আর এইটার জন্য কি থাকবে? এটার জন্য E ইজ ইকুয়াল টু, এটা n বিন্দু না, এটারে n হিসাবে দিই, এটা m বিন্দু, এটাকে m হিসাবে লিখি। এটা হচ্ছে 1/4 pi epsilon naught ইনটু 2p/r3। তাহলে দেখো n বিন্দুর সূত্রই আছে 2p, আর m এর জন্য যে সূত্রটা, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে বিন্দুতে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হচ্ছে এইটা, আর অক্ষের উপর তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হচ্ছে এইটা। তো তুমি দুটো কম্পেয়ার করলে দেখো সব কিছু সেম, শুধু এটাতে 2 নাই, এটাতে 2 আছে, দ্যাটস মিন এটা থেকে এটা হাফ বা এটার থেকে এটা দ্বিগুণ বেশি। এর মানে কি? দ্বিগুণ হবে, মানে n বিন্দুতে প্রাবল্য m বিন্দুর প্রাবল্যের দ্বিগুণ হবে। তুমি আনসারটা মানে এখান থেকেই দিয়ে দিতে পারতো, সো এটা আর করলাম না, ঠিক আছে। সো একইভাবে এখানেও কিন্তু ওইটাই বলছে, ওপি রেখার দ্বিমেরুর জন্য, এই যে আমি বললাম না একবার এইখানে। সো এইখানের জন্য কোনটা করতে? এখানের জন্য E ইজ ইকুয়াল টু 9 × 10⁹ ইনটু, এখানে হচ্ছে 2p/r3 বসাইতা, আর এর মান তো দেওয়াই আছে 4 মিটার। আর এই বিন্দুতেও একবার সেম কাজটাই করতে, এই বিন্দুতে জাস্ট 9 × 10⁹ ইনটু p/r3 বসাইতা, শেষ করে তুমি পার্থক্যটা দেখাই দিতা। আর আমি ইন শর্টে দেখাই দিয়েছি তড়িৎ দ্বিমেরুর জন্য। সো ডান, আমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।